প্রশ্ন ফাঁস নিয়ে নজিরবিহীন আন্দোলনের সাক্ষী হয়েছে গোটা দেশ। কার্যত নথি স্বীকার করেছে সরকার। দেশজোড়া ছাত্র যুবদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মোদী অমিত শাহের ঘনিষ্ঠ সহযোগী এবং আরএসএস এর অত্যন্ত বিশ্বস্ত ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিতে ছাত্র যুবরা আপাতত আন্দোলন প্রত্যাহার করলেও প্রশ্ন ফাঁস রুখতে বিল নিয়ে রাজনৈতিক লড়াই থামছে না। মোদী সরকার বলছে ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রুখতে কড়া বিল এনেছে তারা, কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। এর মধ্যেও কেন্দ্রীয় সরকারের কৌশল দেখছে তারা। स्टूडेंट्स के लिए इतना बड़ा बिल लेके आ रहे हैं, स्टूडेंट्स का फ्यूचर सिक्योर करने के लिए इतना महत्वपूर्ण बिल लेके आया है। ये पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स अमेंडमेंट बिल जो आया है ये ऐतिहासिक है। इस पे बाधित ना करें और एकजुट से इस बिल को पारित करना चाहिए। ये तो लोगों का गुस्सा शांत करने के लिए, क्योंकि खासकर जो नौजवान हैं वो बहुत भड़के हुए हैं जब पुलिस वायलेंस के बाद, उसके ऊपर बैंडेड लाने के लिए बिल लेके आई। इस बिल में है ही कुछ नहीं। সোমবার এই নিয়ে সংসদের তুলকালাম হয়, দফায় দফায় মুলতবি করতে হয় দুই কক্ষ। এরই মধ্যে লোকসভায় বিল পেশ করা হয়, কিন্তু রাজ্যসভাতেও শুরু হয় হই হট্টগোল। कांग्रेसকে এক হাত নেন সংসদ বিষয়ক মন্ত্রী। लोकसभा में भी ऑलरेडी हम लोग ने सूची भी दे दिया है कौन कौन बोलेंगे, वहां भी आपका कांग्रेस वाला उत्पात मचा रहे हैं, ठीक नहीं है। और मैं फिर से अनुरोध करता हूं, आप इस तरह से व्यवहार करेंगे तो आपको मुकदमा पड़ेगा। हम चर्चा से डरने वाले नहीं हैं, चर्चा करने को तैयार हैं, लेकिन होम मिनिस्टर सदन में आके स्टेटमेंट करना चाहिए। প্রশ্ন ফাঁসে বা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে জেল। ন্যূনতম জেল হতে পারে 5 বছর, জরিমানা হতে পারে 50 লক্ষ টাকা। অন্যদিকে সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম জেল হতে পারে 7 বছর, সর্বাধিক জরিমানা হতে পারে 10 কোটি টাকা। ইস্তফাই যখন হবে তাহলে সেটা একদম প্রথমেই হতে পারত। ইস্তফা দেব না, ইগোর লড়াই, আমাদের সরকারে কেউ ইস্তফা দেয় না, অথচ দেশ জেগে উঠছে, ছাত্ররা জেগে উঠছে, ছাত্রীরা জেগে উঠছে, নতুন প্রজন্ম জেগে উঠছে। এত বড় একটা আন্দোলন এবং নির্দিষ্ট কজে আন্দোলন শেষ পর্যন্ত তো করতে হলো। আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি, যখনই এই রাজধানীতে কোনো একটা আন্দোলন কিছু হচ্ছে, কৃষকরা ঢুকছেন, পুলিশ গিয়ে দমন পীড়ন করে দিচ্ছে। সোনার মেয়েরা, সাক্ষী মালিক, কুস্তিগির, তারা শ্লীলতাহানি, বিজেপির সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ন্যায় বিচার চাইতে বসছে অমিত শাহের পুলিশ গিয়ে তাদেরকে তুলে দিচ্ছে। এখন ছাত্রীদের উপর পুরোদস্তুর দমন পীড়ন, নানা ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ। তাহলে এতদিন ধরে সেগুলো করলেন কেন? এখন হঠাৎ বলা হচ্ছে আমরা বিল আনছি, আমরা ইস্তফা দিয়েছি। তাহলে এতদিন ধরে তাহলে এতগুলো অঘটন, এতগুলো জখম, এতগুলো মৃত্যু, এগুলো কি? ফলে নতুন জেনারেশন তারা বুঝতে পারছেন যে এই সরকার, তারা নতুন জেনারেশনের স্বার্থ সুরক্ষিত রাখছেন না, এবং বাকিদের সম্পর্কে সব ভুল বোঝানো হচ্ছে। আর তাদের নিজেদের মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের পরীক্ষায় একাধিক অভিযোগ এসছে, আর নিটটা তো একটা সব কিছু ছাড়িয়ে বেরিয়ে গেল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে পুলিশ দিয়ে দমন পীড়ন করা হয়েছে, ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করা হয়েছে, যিনি জীবনে সাংবাদিক বৈঠক করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি মাঝরাত্রে একদিন বাদে সোশ্যাল মিডিয়ায় আসতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, তারা যে ভুল ভ্রান্তি, অপশাসন যেগুলি করেছে, দেশের মানুষ এবং নতুন প্রজন্মের চাপে এখন পিছু হাঁটতে তারা বাধ্য হচ্ছেন, এবং সেই বিভিন্ন দিক থেকে পিছু হাঁটতে বিরোধীদের কি করে ভাঙিয়ে নেওয়া যায়। নাহলে তো গদি টলমল, এটা পাস করাতে হবে, ওখানে করতে হবে, এই রাজ্যে অমুক লড়ছে, ওই রাজ্যে তৃণমূল লড়ছে, ভাঙো।
পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, এজেন্সিকে কাজে লাগিয়ে ভাঙো। নিজেরা ভাঙছেন বুঝতে পারছেন বলে সরকারি ব্যবস্থাকে অপব্যবহার করে অন্যদের ভাঙতে নেমেছেন, সেটা ক্রমশ একদম খোলামেলা হয়ে যাচ্ছে। 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। अमित शाह जवाब दो, जवाब दो, जवाब दो, लाठी का जवाब दो, जवाब दो, जवाब दो, अमित शाह जवाब दो, जवाब दो, जवाब दो, लाठी का हिसाब दो, हिसाब दो, हिसाब दो, अमित शाह जवाब दो, जवाब दो, जवाब दो, लाठी का हिसाब दो, हिसाब दो, हिसाब दो। সোমবার সংসদ ভবন চত্বরে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যখন বিক্ষোভ চলছে, তখন তার সামান্য দূরে সংসদের মকরদ্বার দিয়ে ইস্তফা দেওয়ার পর প্রথমবার সদ্য প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদে ঢোকেন। দেশজোড়া ছাত্র যুবদের আন্দোলনের চাপে তাকে পদত্যাগ করতে হলেও বিজেপি যে দলগতভাবে তাঁর পাশে আছে তা বোঝাতে ধর্মেন্দ্র প্রধান গাড়ি থেকে নামতেই সংসদ চত্বরে তাকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েকজন সাংসদ। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এরপরই কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ বিজেপি সাংসদরা প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এমনভাবে স্বাগত জানাচ্ছেন যেন তিনি বিশাল কিছু অর্জন করেছেন। দেশ ইতিমধ্যেই দেখেছে কিভাবে পদত্যাগপত্রে প্রশ্নপত্র ফাঁসের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে ধর্মেন্দ্র প্রধান নিজেই ছাত্রদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন এবং তারপরেই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করেছেন। আমরা মনে করি এই পুরো ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক এবং দেশের যুব সমাজের প্রতি একটি গুরুতর অপমান। যারা আন্দোলন করেছিলেন সেই ছাত্ররা খুশি, কিন্তু যারা অপ্রাসঙ্গিক, যাদের মানুষ প্রত্যাখ্যান করছে বিভিন্ন রাজ্যে, যারা জনবিচ্ছিন্ন, তারা আজকে এখানে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না। कांग्रेस शेष এখন পরজীবী। जब 25 तारीख को हम लोगों ने कॉल ऑफ किया ये प्रोटेस्ट, हमारी आशंका थी कि शायद फ्यूचर में जब थोड़ा सा मोमेंटम कम हो जाए या थोड़ा ये प्रोटेस्ट का जो माहौल है वो थोड़ा गिर जाए, उसके बाद शायद ये सरकार इंडिविजुअल लेवल पे लोगों को टारगेट करना शुरू करे। एंड ये बहुत क्रेडिबल एप्रीहेंशन है, क्योंकि आपने देखा होगा दूसरे प्रोटेस्ट में भी सेम प्लेबुक यूज़ किया गया है। दूसरे जो पहले अच्छे प्रोटेस्ट रहे हैं, बड़े प्रोटेस्ट रहे, उसमें ऐसे ही लोगों को इंडिविजुअली टारगेट करके फंसाया गया झूठे मुकदमों में। কখনো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তো কখনো দেশের নানা প্রান্তে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস। এমনিতেই বেকারত্ব চরমে, তার উপর প্রশ্নপত্র ফাঁস মানে লক্ষ লক্ষ তরুণ তরুণীর স্বপ্নভঙ্গ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা। এই সব ক্ষোভই আছড়ে পড়েছে যন্তর মন্তরে, তারপর তা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। আর দিল্লিতে প্রতিবাদ চলাকালীনই আন্দোলনকারীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে, যা অমিত শাহের অন্তর্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। এই পরিস্থিতিতে বিরোধী ও আন্দোলনকারীদের নিশানায় অমিত শাহ। বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের উপর যে এফআইআর দায়ের হয়েছে তা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। हम उम्मीद करते हैं कि अगर एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। प्रधानमंत्री जी ने और भारत की सरकार ने जो स्टेप्स लिए हैं, जो मेजर्स लिए हैं, जिस तरह युवाओं की और छात्र छात्रियों की आवाज सुनी गई, आई थिंक इट्स अ वेलकम मूव। এদিকে যন্তর মন্তরের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ছবিতে দেখা যাচ্ছে
দাঁড়িয়ে থাকা পড়ুয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারছে পুলিশ, তবু পুলিশের লাঠির সামনে সে দাঁড়িয়ে রয়েছে অবিচল ভাবে। छोटे छोटे स्कूल के बच्चे आए हुए थे, उनका सिर फट रहा है, पैर तोड़ रहे हैं, और फिर हम पूछ रहे हैं डॉक्टर किधर है, तो कह रहे हैं कि उधर आगे जाओ। पहले मार रहे फिर बता रहे आगे है डॉक्टर, उधर जाओ। এভাবে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দায়ের হচ্ছে একাধিক মামলা, যার শুনানি হবে মঙ্গলবার। কিন্তু তার আগে সোমবার এই নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, সংবিধান শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। বিক্ষোভ হচ্ছে বলে এই পুলিশ বল প্রয়োগ করবে এর যৌক্তিকতা নেই। মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলে এই পুলিশ লাঠিচার্জ করতে পারে না। এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের এও বক্তব্য, অতিরিক্ত পুলিশি অ্যাকশনের যে কোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। জনসমাবেশ বা বিক্ষোভের ক্ষেত্রে পুলিশের পদক্ষেপ কি হবে, তার জন্য দেশজুড়ে অভিন্ন গাইডলাইন প্রয়োজন। 100 বার শুনতে হবে তো সাংবাদিক নিগ্রহ কিভাবে মহিলা সাংবাদিকটাকে নিয়ে যাচ্ছিল, টেনে হেঁচড়ে কিভাবে তার গলা মুখ তাকে চেপে ধরে, সেগুলোও দেখা উচিত। নিশ্চয়ই দেখবে সুপ্রিম কোর্ট। বা পুলিশের ওপরও যে অত্যাচার হচ্ছে, যেভাবে ঝাঁকে ঝাঁকে পাথর, যেভাবে ঝাঁকে ঝাঁকে বোতল, যেভাবে ঝাঁকে ঝাঁকে সমস্ত ইনজিউর করার জন্যে, আহত করার জন্য যে সমস্ত বস্তু ছোড়া হয়েছে, সেগুলো নিশ্চয়ই তারা অলরেডি তারা জানেন বা দেখেছেন। এটা প্রশাসনিক বিষয়, এখানে আমরা কোনো বাড়তি কথা বলবো না। মানে এটা এক একটা ঘটনা এক এক রকম হয়। দিল্লিতে আমরা এটা বারবার দেখেছি যে কোনো বিক্ষোভেই লাঠি চলছে। কৃষকদের বিক্ষোভ, পুলিশ ব্যবহার হয়ে যাচ্ছে। মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে মহিলাদের কুস্তিগীরদের বিক্ষোভ, পুলিশ ধরপাকড় করছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে অতি সক্রিয়তা। ছাত্রদের ওপর লাঠি চলছে। এটা হচ্ছে এটা কি? এটা গণতান্ত্রিক দেশ, সেখানে তো আন্দোলন থাকবে। কিন্তু সেই আন্দোলনের ওপর যদি সবসময় পুলিশি দমনপীড়ন প্রথমেই শুরু হয়ে যায়, নিশ্চিতভাবে এটা বাঞ্ছনীয় নয়। তবে ক্ষেত্র বিশেষে কোথায় হচ্ছে, কি হচ্ছে, কোন মাত্রায় হচ্ছে, সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার। দিল্লির টলস্টয় মার্গে বিক্ষোভকারীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ একদিন সুপ্রিম কোর্টে ওঠে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পুলিশ আধিকারিক ও বিক্ষোভকারী দুপক্ষের আহত হওয়ার বিষয়টি সমান উদ্বেগের। এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে কেন পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয়নি, সে বিষয়েও রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সরকার কিন্তু প্রথম থেকেই বলেছে, আমরা ছাত্র যুবদের তাদের উন্নয়ন, তাদের কল্যাণ, তাদের যে কি বলবো সামাজিক সুরক্ষা, তাদের যে সামনের দিক অগ্রগমন, সেই ব্যাপারে সংকল্পবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী এটা বারবার বলেছেন কিন্তু, যে সরকার তাদের কল্যাণে সংকল্পবদ্ধ। বিষয় হচ্ছে যে একটা ইস্যু ঘটেছে, কোশ্চেন পেপার লিক হয়েছে, ছাত্রছাত্রীদের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সরকার কখনো এটা নিয়ে জেদ ধরে বসে থাকেনি যে আমরা কিছুতেই কিচ্ছু মানব না, কখনো বলা হয়নি। বরং বলা হয়েছিল যে আন্দোলন যারা করছে সত্যিকারের ছাত্র, তাদের সঙ্গে আলোচনা চলতে পারে। কিন্তু সেই সুযোগে ওই রাহুল গান্ধীর মতো কিছু রাজনৈতিক ব্যবসায়ী তারা এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কংগ্রেসের কিন্তু কোনোদিন কোনো ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য লক্ষ্য ছিল না। আর এই সমস্যাটাকে জটিল করেছে একদিকে কংগ্রেস, অন্যদিকে এই বামপন্থীরা। আর এই যে আরশোলাদের কথা বলা হয়েছে, এখন যেহেতু গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও বিরোধী রাজনীতির স্পেসটা ফাঁকা আছে, ফলে কোথাও আরশোলা, কোথাও টিকটিকি, কোথাও অন্য কিছু তারা একটা দানা বাঁধতেই পারে। তাতে তো মানে সেটা আমাদের ওপর নির্ভর করছে না, সেটা নির্ভর করছে তারা কে সামাজিক ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় ওই জায়গায় যেতে পারে। এখন এই আরশোলাদের একটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়া নিয়ে আরশোলাদের একটা উদ্ভব ঘটেছে, আগামী দিনে টিকটিকিদের উদ্ভব ঘটবে না এটা কেউ বলতে পারে না। তারপরের দিন আবার গিরগিটি, ছারপোকা, তাদেরও উদ্ভব ঘটতে পারে। সুতরাং কখন কার উত্থান ঘটবে সে আমরা কি করে বলবো? আমরা পরিষ্কার বলেছি যে আমরা কিন্তু কোনো হিসেবে এটা জটিল করিনি, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা বিরাট অক্সিজেন পেয়ে গেল আমারও তো মনে হয় না। কারণ বিরোধীদের রাজনীতিকে সর্বনাশ করার পক্ষে একটা রাহুল গান্ধী, অন্যদিকে সিপিএম, এরা যথেষ্ট। এরা পারছে না বলে আরশোলাদের আবার উদ্ভব ঘটছে। এখন কি E20 না কি সব বেরিয়েছে, সেগুলো দেখবেন আরও কত কিছু বেরোবে। তার কারণ মদত তো অন্য জায়গা থেকে আসছে।
একটা শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষের উত্থানে তো আপত্তি আছে। তো কংগ্রেস তো চায় তাদের সময়ে যেরকমভাবে ভিক্ষের ঝুলি নিয়ে গোটা দুনিয়ায় ঘুরতে হতো, সেই যেন ভারতবর্ষ তাই হয়ে যায়। রাহুল গান্ধী তো ওটাই করতে চাইছে, শক্তিশালী ভারতবর্ষ যে বাইরে দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। রাহুলের তো তাতে কষ্ট হবে, সিপিএমেরও তাতে কষ্ট হবে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা শক্তিশালী ভারতবর্ষ গড়ার দিকেই এগোচ্ছি এবং আগামীতে একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ব, কাম হোয়াট মে, আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবই। বিরোধীদের কথা বলেন, বিরোধীদের এই রাজনীতি করার এখন যেটা বিজেপি অভিযোগ করছে অবকাশটাই হতো না যদি ছাত্রদের কথা শুনে তারা react করতেন। আরেকটা ভাবুন, নিটের মতন পরীক্ষা, সেখানে যে ধরনের মেধাসম্পন্ন ছাত্ররা পরীক্ষা দেন তাদেরকে বঞ্চিত করে যেভাবে প্রশ্নপত্র লিক হচ্ছে, প্রশ্নটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহই তো জাতি গঠনের কথা বলেন, তাহলে জাতি গঠনের প্রশ্নে এই ছাত্রছাত্রীদের ভূমিকা বিরাট। এই ছাত্রছাত্রীরা যখন দাবি তোলেন তখন তাদেরকে অ্যান্টি সোশ্যাল বলা হচ্ছে, তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ধরনের রাজনীতি যে নিটের প্রশ্ন রক্ষা করতে পারবেন না আপনারা, ছাত্রছাত্রীরা মানে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। দুর্নীতি সিবিএসসিতে প্রতি বছর ধরা পড়ছে, সিবিএসসি দুর্নীতি, তারা যখন প্রশ্ন তুলছেন সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল, এই বার্তাটা কি বার্তা দেয়? আমি এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। পাশাপাশি এটাও বলতে হবে যে প্রায় 19 দিন নিশ্চুপ থাকলো কেন্দ্রীয় সরকার, শুধু একটার পর একটা ন্যারেটিভ বাজারে ছেড়ে দেওয়া হলো। ওরা প্রশ্ন তুলছে ওরা হচ্ছে ডিপ স্টেট, ওরা প্রশ্ন তুলছে ওরা হচ্ছে টুকরে টুকরে গ্যাং। তা ছিল না, ওই ছেলে মেয়েগুলোর একেবারে আমাদের আপনার ঘরের ছেলে মেয়ে ছিল, তারা প্রশ্ন তুলেছে, তাদের প্রশ্নের জবাব যদি সরকার দিত তাহলে আজকে যে রাজনীতির অভিযোগ তোলা হচ্ছে বিরোধী দলের কাজই তাই, তারা নিঃসন্দেহে সরকার বিরোধী যদি কোনো আবেগ থাকে সেটা ইনক্যাশ করার চেষ্টা করবে। গণতন্ত্রে তো তাই হয়। আমি বলছি এই সুযোগটাই কেউ পেত না যদি সরাসরি ছাত্র এবং সরকার এক প্ল্যাটফর্মে এসে একে অন্যের হাত ধরতে পারত। সেই বাসটা কিন্তু মিস হয়েছে, এটা বাস্তব সত্য। সারা দেশ আজকে উত্তোলিত নিটকে কেন্দ্র করে যে মানে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেভাবে এক ধরনের দালাল চক্র সেখানেও গড়ে উঠেছে, মানে বেসরকারি যে কোচিং ক্যাম্পগুলোর সাথে তারা যেভাবে প্রশ্নপত্র লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করছে, এটা নিয়ম হয়ে গেছে বছরকে বছর, এবং 20 জন ছাত্রছাত্রী আমাদের মারা গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে মানে নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা কেন প্রাতিষ্ঠানিক এই দুর্নীতিটাকে দমন করতে পারছেন না এবং তারা রেসপন্স করছেন না কেন? আমার প্রথম প্রশ্ন, তারা কেন দিনের পর দিন চুপ করে থাকলেন? 22 দিন সোনম ওয়াংচুর যখন করলেন, অনশন থাকলেন, তারপরে যখন জনমত বিপুল পরিমাণে আসলো, তারপরে এখন তারা বলছেন আলোচনা করব, তারপরে ওনারা বলছেন যে লোকসভাতে আলোচনা করব, রাজ্যসভায় আলোচনা করব এবং নেতাদের সাথে কথা বলছেন। আমার প্রশ্ন, একটা সরকার কেন অ্যাকাউন্টেবল হবে না? গোটা দেশে 10 বছরে 152টা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। নিটের গোটা পরীক্ষাটাই বাতিল করতে হলো প্রশ্ন ফাঁসের জন্য। কত মেধাবী ছেলে মেয়ে আমার আপনার ঘরের, সেই রকম ছেলে মেয়ে তারা আত্মহত্যা করলো হতাশার জারা জুড়োতে। তারপরও নির্মম উদাসীনতায় কার্যত ছাত্র আন্দোলনকে উপেক্ষা করলো এই সরকার। তার 20 দিন পর ততোধিক নির্মমতায় সেই আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে। লাঠি থেকে কাঁদানে গ্যাস চলছে নির্বিচারে। আজ যদি বিরোধীরা এই ইস্যুতে রাজনীতি করে, আবার বলছি, তাহলে বলতেই হয় সেই সুযোগ তো করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের নীরবতা, আর কিচ্ছু না। হ্যাঁ, আবার বলছি, একজন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে আর মোদী সরকার আর একজন অধর্মেন্দ্র প্রধান ধরা যাক তাকে শিক্ষামন্ত্রী করলেন, তাতে কি যায় আসে? সুতরাং আমার কাছে ব্যক্তির পদত্যাগ বড় নয়, অনেক বড় হচ্ছে দায় নেয়া, অনেক বড় ইস্যু হচ্ছে এই পচে যাওয়া শিক্ষা ব্যবস্থাটাকে ত্রুটিমুক্ত করা। নরেন্দ্র মোদীরা কিন্তু এবার তৃতীয়বারের ক্ষমতায়, ফলে এই যে ইন্টারনেট এসছে, সফটওয়্যার এসছে, এর যে কি গোলমাল হতে পারে, এই যে সিবিএসইর খাতাগুলো মানুষের কাছে খাতাগুলো না পাঠিয়ে সেটাকে পাতার পর পাতা স্ক্যান করে ফেললাম, কোটি কোটি পাতা স্ক্যান। আরে স্ক্যান করতে গেলে কিছু পাতার স্ক্যানে তো গন্ডগোল হবেই। এবার জেনারেলি কি হয়, কতগুলোই গন্ডগোল হবে না, এন অর্থাৎ পাতার সংখ্যা যদি 1 কোটি হয় আর ভুল হওয়ার প্রবাবিলিটি যদি ভীষণ ছোটও হয়, তখন ওই এনকে পি দিয়ে গুণ করলে হয়তো কয়েক হাজার পাতা ভালো করে ছবি ওঠেনি। এইবার
মাস্টারমশাই দিদিমণিরা খাতা দেখতে গেছেন, স্ক্রিনে দেখেছেন, দেখে চেষ্টা করেছেন, ঠিক করে নম্বর দেওয়ার পারেননি, গুলিয়ে ফেলেছেন, কতগুলো কথা হেড এক্সামিনারের কাছ দিয়ে কোথায় পৌঁছেছে, এবার গেছে একটা বিরাট গন্ডগোল। ঠিক, কিন্তু আমি বলছি এটাকেই নিখুঁত করা যেত যদি একটা 2 মাসের ট্রেনিং হতো। একটা ট্রেনিং হতো একদম, মানে আমি বলছি এই সেন্সিটিভিটিটা তো একটা সরকারের কাছ থেকে মানুষ আশা করে। কেননা আপনার 0.01%ও যে ছাত্রটার হলো, তারা আমি বলছি যে আজকে নিটের যে 20 জন ছাত্রকে আমরা হারালাম শুধু হতাশার জন্য, তার তো জীবনটা শেষ হয়ে গেল। এইখানেই হচ্ছে সংবেদনশীলতার কথা আমরা বারবার আবেদন করছি। সেটা হচ্ছে কি, স্ক্যানটা 2 কপি করে করলেই মিটে যেত। আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি সরকারের প্রথম এবং দ্বিতীয় রাজত্বে কি হয়েছিল, যে এই যে আমরা বারবার বলি না যে যারা দায়িত্বে আছেন তারা কি ঠিকভাবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ ছাত্র যুবরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিলেও তা নিয়ে কাটাছেঁড়া, আলোচনা, সমালোচনা, কেন্দ্রের ভূমিকা, পুলিশের ভূমিকা, নিন্দা এখনো চলছে। উঠছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। দিল্লিতে ছররা গুলি, বিহারে AK-47। AK-47 are these terrorists? What is wrong with these? Where the Home Minister? To be answered, he has to come and to the Lok Sabha and he has to explain who ordered for this AK-47 in Bihar, who ordered pellets in Delhi. आसाम में कुछ 7-8 FIRs हैं जिसके अगेंस्ट लॉयर्स जो हैं मदद कर रहे हैं। कोलकाता की वहाँ पे 11 लोगों को अरेस्ट करा गया है। जिससे ज़्यादा न्यूज़ आ रही है वो बिहार से आ रही है। एंड बिहार में जैसे अभी सर ने भी बताया कि हमें एक लीगल टीम की बहुत ज़रूरत है, क्योंकि बिहार में भी जितनी रिपोर्ट्स हमें मिल पा रही है 3 जगह है, सिवान, पटना और एक और जगह है जिसका नाम है छपरा। तो यहाँ 3 जगहों पे बहुत ही ज़्यादा पुलिस की ब्रूटैलिटी देखी गई है। AK-47 भी चले हैं और इसमें बताया जा रहा है कि जो पटना में है वहाँ पे FIR जो है। রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যেখানে তিনি লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি সহ প্রাণঘাতী বল প্রয়োগের অনুমোদন দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন তবে কে দিয়েছিল? আর এবার ছাত্র আন্দোলনে বিহারের সিওয়ানে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে AK-47 ব্যবহারের অভিযোগ উঠল। সোমবার রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ছাত্রদের বিরুদ্ধে গোটা সিস্টেমই প্রাণঘাতী। খবর আসছে যে বিহারে আন্দোলনরত ছাত্রদের উপর AK-47 থেকে গুলি চালানো হয়েছে এবং শত শত ছাত্রকে গ্রেপ্তার করা হচ্ছে ও তাদের বিরুদ্ধে FIR করা হচ্ছে। মোদিজি, আপনার সেই প্রতিশ্রুতি কোথায় গেল যে ছাত্রদের বিরুদ্ধে কোনো FIR দায়ের করা হবে না এবং তাদের ছেড়ে দেওয়া হবে? উল্টে তাদের উপর মারাত্মক হামলা ও নৃশংসতা চালানো হচ্ছে। मैंने सुना है कि जो लड़कियां गई थी प्रोटेस्ट में, कई लड़कियों के पेरेंट्स को फोन आ रहे हैं, उनको धमकाया जा रहा है कि तुमने अपनी लड़कियों को भेजा। क्या मतलब है? क्या हमारे देश में लड़की प्रोटेस्ट नहीं कर सकती? See, as far as Mr. Rahul Gandhi is concerned, it's really a matter of great shame that the LOP has shown great deal of irresponsibility today. While he tweeted and he spoke about police using AK-47 on the student protests, it is absolutely condemnable that such kind of falsity be spread by a person who occupies the post of LOP, leader of opposition in India. রাহুল গান্ধী আরও লিখেছেন, দিল্লিতে ছাত্রদের উপর ছররা গুলি ব্যবহার করা হয়েছে আর বিহারে AK-47। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার বা দিল্লি সব জায়গাতেই একই ধারা। আমি আগেও বলেছি, এই সরকার একটা মিথ্যেবাদী। সংস্কার করা তাদের ক্ষমতার বাইরে। তারা নিজেদের কথা থেকে সরে যাবে এবং ছাত্রদের কণ্ঠস্বর দমন করার জন্য যাবতীয় পথ অবলম্বন করবে। মোদিজি দেশের ছাত্রদের কাছে ক্ষমা চান এবং যারা তাদের উপর হামলা ও অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ছাত্রদের বিরুদ্ধে নয়। Naturally, solving is not the purpose of Mr. Rahul Gandhi. Trying to create furore, trying to create manufactured anger, trying to manufacture a protest, and above all trying to create anarchy is what is the sole aim of Rahul Gandhi and LOP. What they're trying is, they are trying to spread canard. Does the police in this country use AK-47 to fire on protester ever? Has it been done ever? How can Mr. Rahul Gandhi say that AK-47 has been used? This is totally unacceptable.
unacceptable, and we firmly believe that Mr. Rahul Gandhi should apologize to the nation. ইতিমধ্যেই বিহারে অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। उनको आदेश नहीं था, उनको हवाई फायरिंग भी नहीं करनी चाहिए थी। उस सिपाही को तत्काल प्रभाव से निलंबित कर दिया गया है एवं उसके विरुद्ध विभागीय कार्रवाई प्रारंभ की गई है। ছাত্রদের বিরুদ্ধে মামলা ও আক্রমণের ঘটনায় সরব হয়েছে সমাজবাদী পার্টি, কালীঘাট তৃণমূল সহ বিরোধীরা। आपने आश्वासन दिया बच्चों को केस मुकदमे नहीं लगेंगे, पर मुकदमे लग रहे हैं। अगर सोशल मीडिया पे लिख रहे हैं तो पुलिस जा रही है उनके घर पे। AK-47 एक की जान चली गई सुनने में आ रहा है, कई लोग घायल हैं। यूपी में इस तरह का कई इंसिडेंट्स हैं, सोशल मीडिया पे लिख देते हैं तो जेल भेज दे रहे हो आप। Protesters being dragged on the street, projectile action guns, pellet guns, and electric weapons being used on the children, and no accountability. We have seen in Bihar yesterday and in Bengal that full-page ads have been taken out identifying children. In Bengal, over 70 protesters were picked up. পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে এদিন সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা। নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। হাতে থাকা ফ্লেক্সে লেখা ছিল গণতন্ত্রে ভোট চুরি, শিক্ষা পেপার চুরি, আস্থা চাঁদা চুরি। বিহারে গেছিলেন না, পুকুরে ঝাঁপ মেরেছিলেন আমাদের রাহুল গান্ধী। যে পুকুরে ঝাঁপ মেরেছিলেন ওই বিধানসভা আসনেও কংগ্রেসকে প্রত্যাখ্যান করে দিয়েছিল সেখানকার মানুষ। নিট প্রশ্নফাঁস কাণ্ডে গত শুক্রবার কলকাতায় বামপন্থী সংগঠনের মিছিল ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। এই ঘটনায় একদিকে যেমন গ্রেপ্তারি চলছে, তেমনি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং টুকরে টুকরে গ্যাং দেশের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে দেশকে দুর্বল, রাজ্যকে দুর্বল করবে, এই জিনিস রাষ্ট্রবাদী সরকার করতে দেবে না। बंगाल से आ रही हैं, जहां पे लगभग 14 स्टूडेंट्स को पेपर लीक के खिलाफ प्रोटेस्ट करने के लिए जेलों में बंद किया हुआ है। इन प्रोटेस्टर्स में मैक्सिमम लोग मुस्लिम स्टूडेंट्स हैं। शुभेंदु अधिकारी, बंगाल के चीफ मिनिस्टर ने ये बात डिक्लेयर की है कि अब 70 और लोगों पे इस तरीके के मुकदमे होंगे। ये तमाम अरेस्ट्स, ये तमाम कार्रवाइयां प्रोटेस्टर्स से किए हुए सरकार के वादे का उल्लंघन है। দুটো বিষয়ের আমি বলবো সংবেদনশীলতার প্রশ্ন। একটা জায়গা সুমনবাবু একটু ডিকনস্ট্রাকশনে যাচ্ছি, বিনির্মাণে। সেটা হচ্ছে মূলধারার সংবাদ মাধ্যম, তাদের কাছে বিশেষ করে দিল্লি কেন্দ্রিক মূলধারার সংবাদ মাধ্যম, তারা কিন্তু যদি একটুখানি মাঝামাঝি থেকে নিরপেক্ষ মতামত দিতেন, একেবারে শাসকের পক্ষে কথা না বলতেন, তাহলে হয়তো এই ছাত্রদের আন্দোলন সম্পর্কে বিজেপির সরকার অনেক ভালোভাবে জানতে পারত। এবং দ্বিতীয় যেটা খুব সাবধানে বলতে হবে, প্রথম পয়েন্টটা হাস্যকর, তার কারণ বিজেপি সরকারের রাজধানীতে বসে হচ্ছে, সরকার কি চোখে ঠুলি আর কানে তুলো গুঁজে আছে? তাকে মিডিয়া দিয়ে দেখতে হবে। ঠিক, তার মানে মিডিয়া যে গণতন্ত্রের একটা স্তম্ভ, সে কিন্তু বিজেপি না দেখলেও সাধারণ মানুষের কাছে সেই দেখাটা যদি ঢাকা দিয়ে দেয়। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, যুগে যুগে এই জিনিস হয়েছে। ধরুন 34 বছরের বামফ্রন্ট সরকার, তারা কি করলো, মিডিয়ার একটা সংবাদ চ্যানেলের সমস্ত দায়িত্ব নিয়ে নিল। এই জিনিস বামফ্রন্ট করেছে, এই জিনিস প্রদীপ্ত তৃণমূল করেছে, দিদি মিডিয়া আর মোদি মিডিয়া তো করছে। কিন্তু আমি বলছি এই ঘটনার সঙ্গে সরকারের দেখা না দেখার কোনো সম্পর্ক নেই, কিন্তু সরকার অসংবেদনশীল আচরণ করেছে, পিরিয়ড। একেবারে। লাস্ট কথাটা, সরকারেরই একটা অংশ হচ্ছে আমাদের আইনি ব্যবস্থা। আমি বলছি যে সমস্যাগুলো, এই আরশোলা শব্দের ব্যবহার, আমি ছবিগুলো দেখব কি দেখব না, অর্থাৎ সম্পূর্ণ আমাদের বিচার ব্যবস্থার ওপর সম্মান রেখে আমি বলছি সরকার মানে প্রশাসন বাদেও তার যে মূল দুটো স্তম্ভ সংবাদ মাধ্যম এবং বিচার ব্যবস্থা, তারা কি কোনো কারণে কেন্দ্রের এই সরকারের সঙ্গে দূরত্বটা খুব কমিয়ে ফেলছে, যে কারণে কিন্তু সংবেদনশীলতার অভাব হচ্ছে সরকারের। ফলে সরকারকে সতর্ক হতে হবে। আমি ইন্টারনেট বন্ধ করে দিলাম, 16টা মেট্রো স্টেশন বন্ধ করে দিলাম, আমি চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম, প্রলয় কি বন্ধ হবে? তুমি শুরুর থেকেই সংবেদনশীল ছিলে না, উড়িয়ে দিয়েছো, অ্যান্টি সোশ্যাল বলেছো, অ্যান্টি ন্যাশনাল বলেছো, দিনের পর দিন একটা ভুয়ো গল্প বলেছে, একদম দিনের পর দিন ডিপ স্টেটের গল্প শুনিয়েছে, ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ করেছে।
অথচ সমস্যাটা সমাধান করবার জন্য যে আলোচনা করা দরকার, যে সংবেদনশীলতা দরকার ছিল সেটা করেনি। যেভাবে পুলিশ সেদিন পিটিয়েছে সোমবার দিন রাত্রেবেলা, কালকেও পিটিয়েছে যেভাবে, আজকে আমার এই রাজ্যে হলে আর তৃণমূলের শাসন এই রাজ্যে হলে বিমল দেরা সেটা সমর্থন করতো? গণতান্ত্রিক দেশে যেরকম গণতন্ত্রের আরেকটি বিষয় হচ্ছে আলাপ আলোচনা। এই যে আমরা এতগুলো লোক এখানে কিন্তু কথা বলছি, পরস্পরের যুক্তিকে খণ্ডন করছি। আমরা যদি ঘুষোঘুষি লাগিয়ে দিই সেটা খুব ভালো ভদ্র সমাজের হবে না। বারবার আমি খালি এই রাহুল গান্ধীকে প্রশ্ন করছি, আপনি আলোচনা থেকে পালাচ্ছেন কেন? এই একটা লিস্ট আমার কাছে রয়েছে, চাইলে আমি দেখিয়ে দিতে পারি। ওনার কংগ্রেসের আমলে কেন্দ্র এবং রাজ্যে যখন ক্ষমতায় আছেন কতবার কোশ্চেন লিক হয়েছে। আমি এখানে যাব না, কারণ এইসব তথ্য দিয়ে এইটাকে কোনো জাস্টিফাই করার চেষ্টা করছি না। কোশ্চেন লিক খারাপ। আমরা যুব সমাজের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আটমোস্ট ইম্পর্টেন্স যুব সমাজের ওয়েলফেয়ারের জন্য আমাদের রয়েছে, এবং ইনসেনসিভিটির কথা উঠলো, বিশ্বনাথ তুললো। 2024 সালে আইন তৈরি করা হয়েছে, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। আরেকটা ফাস্ট ট্র্যাক কোর্ট, বম্বে, ক্যালকাটা, দিল্লি, মধ্যপ্রদেশ হাইকোর্ট, এখানে কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট হবে। আর সবচেয়ে বড় কথা, এই প্রথম কথা, দ্বিতীয়টা হবে তাতে হয়ে কি হবে জয়ন্ত বেটার বলতে পারবে। দুই হচ্ছে আইন কি করবে। আপনি আইন করলেন আর পর পর প্রশ্ন লিক হচ্ছে, এমন পর্যায়ে সেটা লোকালি নয়, সেন্ট্রাল পরীক্ষা সেটা বাতিল করে দ্বিতীয়বার নিতে হচ্ছে। সেন্ট্রাল পরীক্ষা আপনি নিজে অধ্যাপক, আপনি বলুন তো, আপনার একজন ছাত্র আজকে কি বার, তা বৃহস্পতিবার, সে যে মানসিকভাবে যে পরীক্ষা দিতে পারে, পরের বৃহস্পতিবার পরীক্ষা হলে ভালো হতে পারে, খারাপ হতে পারে, সে কেন এই হতাশার মধ্যে দিয়ে যাবে একবার পরীক্ষা দিয়ে? আমি তো আবার বলছি, এটাকে বন্ধ করার জন্য যতটা সম্ভব চেষ্টা চলছে, কিন্তু আমার প্রশ্ন, কেন বারবার ডিপ স্টেটের এজেন্টদের কথা বলা হচ্ছে? গতকাল আমি কিন্তু অনেক রাত অব্দি জেগে জেগে দিল্লিতে কি কাণ্ড হচ্ছে দেখেছি। পুলিশের দিকে বোতল ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, পুলিশ যাতে রিটেলিয়েট করে। অতি সত্বর এই 19 তারিখে একটা অর্ডার পাস করেছে, অর্ডার জনসমক্ষে এনেছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 বলে, ওরা বলছে 19/7/2026 থেকে 18/10/2026, ভাবো 19/7/2026 থেকে 18/10/2026-এ ডিটেনিং অথরিটিকে কমিশনার অফ পুলিশ দিল্লির ডিটেনিং অথরিটি। ছাত্র আন্দোলন ছিল, তোমরা কি করেছো গোটা দেশ দেখেছে। প্রথম কথা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট করবো তো পরে, আগে তো আমরা অপরাধটাকে ধরবো। বারবার একই ধরনের অপরাধ হয়ে যাচ্ছে, অথচ ধরতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভবিষ্যতে অপরাধটা আর হবে না এ কথা কিন্তু বললেন না, উনি বললেন ফাস্ট ট্র্যাক কোর্ট করবো। সুমন, এটা কথার কথা নয়, আমি বলছি প্রতিশ্রুতি নয়। যেখানে ট্র্যাক রেকর্ড এবং প্রতি বছর প্রশ্ন লিক হওয়াটা নিয়মে হয়েছে, সেখানে তো স্পষ্ট পদক্ষেপ বলতে হবে। আমি সেটাই তো বলছি, যে সেই জন্য তো ছাত্র সমাজকে আরো ক্ষিপ্ত করে তুললো যে ভবিষ্যতে এই অপরাধটা হবে না, সে প্রতিশ্রুতি আপনি দিতে পারলেন না। দ্বিতীয় কথা, ফাস্ট ট্র্যাক কোর্ট সারা রাজ্যে, সারা দেশে রয়েছে, অথচ না জজ সাহেব রয়েছেন, না একতারা কাগজ স্যাংশন হয়েছে। ছাত্র যুবদের আন্দোলন রুখতে পেলেট গান কিংবা AK-47 ব্যবহার নিয়ে দেশ জুড়ে সমালোচনা, প্রতিবাদের ঝড়। ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস এক্সপোস্টে লিখেছেন, আমাদের কাছে খবর আসছে বিশেষ করে অসম, পশ্চিমবঙ্গ, বিহারের মতো রাজ্যগুলিতে পড়ুয়া ও প্রতিবাদীদের টার্গেট করা হচ্ছে, আটক করা হচ্ছে, গ্রেপ্তার করছে রাজ্যের এজেন্সি। ককরোচ জনতা পার্টি তাদের দেশব্যাপী আন্দোলন তখনই স্থগিত করেছে যখন ভারত সরকার নিশ্চিত করেছিল বিজেপি বা এনডিএ শাসিত কোনো রাজ্যে কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে বর্তমান বা ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। প্রতিশ্রুতি থেকে সরে আসা মানে কেবল ককরোচ জনতা পার্টির সঙ্গে বিশ্বাসভঙ্গ করা নয়, বরং সেই লক্ষ লক্ষ তরুণ ভারতীয় সঙ্গেও বিশ্বাসভঙ্গ করা, যারা আন্দোলনের পরিবর্তে আলোচনার পথ বেছে নিয়েছিল। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। ক্ষমতার দম্ভে মাতাল হয়ে যাওয়া নরেন্দ্র মোদীর সরকার ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছিলেন। ওদের দম্ভের গালে থাপ্পড় পড়েছে, ওদের অহংকারের লঙ্কা ভেঙে পড়েছে। প্রথম দিন থেকে, যবে থেকে এই অপদার্থ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ছাত্ররা দাবি তুলেছিলেন, প্রথমে এরা উপেক্ষা করেছিল, পাত্তা দেয়নি, ভেবেছিল যে 2 দিন চেকাবে, 3 দিনের দিন এমনি চুপ করে যাবে। তারপরে যখন উপেক্ষা করতে পারলো না, তখন দমন পীড়ন করলো।
তারপরে তাতেও যখন ভয় কেউ পেল না, কেউ পিছু হটলো না, বরং গোটা দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লো, তখন বাধ্য হলো আলোচনায় আসতে। এবং খেলা শেষে স্কোর হচ্ছে ছাত্র সমাজ 1, নরেন্দ্র মোদী 0। কয়েক ঘন্টা আগে পর্যন্ত বলেছিলেন যে এটা মোদির ক্যাবিনেট, এখান থেকে কেউ ইস্তফা দেয় না। বাপ বলে ইস্তফা দিয়ে পালাতে হলো ধর্মেন্দ্র প্রধানকে। ইস্তফার দাবিটা অন্যায় ছিল? ইস্তফা যারা চেয়েছিল কোনো অন্যায্য দাবি করেছিল? আজকে কদিন আগে আমাদের একটা ঘটনা মনে আছে, মুর্শিদাবাদের এখানে কর্ণসুবর্ণ রেলগেটে একজন রেলের গার্ড, লেভেল ক্রসিংয়ের গার্ড, সে মদ খেয়ে মাতাল হয়েছিল বলে তার গাফিলতিতে 3টে বাচ্চা ওখানে রেলে কাটা পড়ে মারা যায়। সেই মদের নেশায় মাতাল গার্ডটাকে গ্রেপ্তার করা হয়। আমরা চাই সে সারা জীবন জেলে থাক, সে তার কৃতকর্মে শাস্তি পাক। একটা মদের নেশায় মাতালের জন্য 3টে বাচ্চার প্রাণ গেছে, আর ক্ষমতার নেশায় মাতাল এই ধর্মেন্দ্র প্রধানের জন্য আমাদের দেশে 2021 সাল থেকে আজকে পর্যন্ত 91টা বাচ্চার প্রাণ গেছে। 91টা বাচ্চা, খালি এখানে নিটের প্রশ্ন নয়, পেপার লিকে 91টা বাচ্চা আজকে পর্যন্ত আত্মহত্যা করেছে এই ধর্মেন্দ্র প্রধানের আমলে। তার ইস্তফা চাওয়া হয়েছিল, কোনো অন্যায় দাবি ছিল? তার পাল্টা কি হলো? তার পাল্টা কি পেল? অসংবেদনশীলতার চূড়ান্ত যত রকমের ফালতু অভিযোগ। উমর খালিদকে কেন ছাড়া স্লোগান দেওয়া হয়েছে? কে দিয়েছিল উমর খালিদকে ছাড়া স্লোগান এই আন্দোলনের মঞ্চ থেকে? কেউ তো দেয়নি। এই উমর খালিদের নামটাকে জড়ানো হলো, কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়ে প্রচার করা হলো নাকি পাকিস্তান থেকে টাকা আসছে, নাকি বাংলাদেশ থেকে টাকা আসছে, যেখানে কিনা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তারপর দাঁড়িয়ে জানিয়ে দেওয়া হলো যে আমাদের কাছ থেকে কোনো ফরেন ফান্ডিংয়ের আমাদের কাছে কোনো খবর নেই। অথচ পেটোয়া কিছু চ্যানেলকে দিয়ে কথা বলানো হলো যে নাকি বিদেশ থেকে টাকা আসছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এই আন্দোলনকে সাহায্য করার জন্য। এত রকমভাবে ছলে বলে কৌশলে আন্দোলনটাকে ছোট করার চেষ্টা হলো। সব কিছুর পেছনে কারণ কি? ক্ষমতা। আমি মোদি, আমার হাতে আরএসএস আছে, আমার হাতে দেশের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। আমি চাইছি মানে কেউ ঠিক করে থাক, ভুল করে থাক না কেন, তাকে আমার ক্ষমতা আছে, আমি তাকে চেয়ারে রেখে দেবো, কেউ কিছু করতে পারবে না। কিন্তু দেখা গেল আজকে এটা 2014 নয়, 2026 সালের ভারত। এখানে দ্য পিপল ইন পাওয়ার আর উইকার দ্যান দ্য পাওয়ার অফ দ্য পিপল। জনগণের ক্ষমতায় থাকা কিছু মানুষের থেকে অনেক বেশি। প্রমাণ হলো, মোদিকে সরতে হলো। আমরা খালি এইটুকু বলছি, ধর্মেন্দ্র তো ঝাঁকি হ্যাঁ, নরেন্দ্র আভি বাকি হ্যাঁ। মোদির মন্ত্রীদের নামের আগে প্রাক্তন বসা শুরু হলো, ধর্মেন্দ্রের নামের আগে প্রাক্তন বসেছে, কদিন পরে নরেন্দ্রের নামের আগে প্রাক্তন বসাবে ভারতের মানুষ। ককরোচ জনতা পার্টির অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা এক্স পোস্টে লিখেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে চুক্তি হয়েছিল, আমরা দেখছি তার সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলায় শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি ও অন্যান্য রাজ্যেও বহু শিক্ষার্থীকে নজরদারিতে রাখা হচ্ছে কিংবা হেনস্থা করা হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা হোক, শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক এবং দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি শাসিত রাজ্যগুলোর পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে যেন আর কোনো এফআইআর দায়ের না করা হয়, অন্যথায় আমরা আবার আন্দোলনে বসতে বাধ্য হব। जितनी भी एफआईआर्स फाइल की गई है उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। ভারত মাতা কি জয় বলার জন্য লোক পিটিয়েছিল সেদিনকে, আর কারা সেদিন রাস্তায় নেমেছিল তাদের সবার অ্যারেস্ট হয়েছে। দেখেছেন কারা রাস্তায় নেমেছিল। সূত্রের খবর, 20 জুলাই যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে দিল্লির বিভিন্ন থানায় 15টি এফআইআর দায়ের হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রতিবাদীদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা তুলতে হলে উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। हम लोग एक वेबसाइट बनाएंगे, उसमें डिस्ट्रिक्ट वाइज हम लोग इनवाइट करेंगे लॉयर्स को, जो पब्लिक स्पिरिटेड लॉयर्स हैं। ऐसे लॉयर्स को हम लोग रिक्वेस्ट करेंगे कि वो इस वेबसाइट के माध्यम से हम लोग के साथ जुड़े एंड एक तरह से ये बड़ा हमारा एक लीगल नेटवर्क बने, थ्रू आउट द कंट्री हर डिस्ट्रिक्ट को कवर करे। নিটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দেশজোড়া নজিরবিহীন ছাত্র যুব আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তার জায়গায় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন
প্রহ্লাদ যোশী। এবার প্রশ্ন ফাঁস বিতর্কের মোড় ঘুরে গেছে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের দিকে। কারণ একদিকে যেমন মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকায় প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ, তেমনি পাঞ্জাবেও একের পর এক সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইবেন? এমনকি পাঞ্জাবে কোন কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে তারও তালিকা তুলে ধরেছেন বিজেপির জাতীয় মুখপাত্র। বিজেপির অভিযোগ, আপ সরকারের আমলে পাঞ্জাব স্কুল শিক্ষা বোর্ডের দ্বাদশ শ্রেণীর ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। শুধু তাই নয়, পাঞ্জাব সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড গ্রুপ বি এবং কম্বাইন নিয়োগ পরীক্ষায় বড় অনিয়ম হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি নায়েব তহসিলদার ও ফার্মাসি অফিসার নিয়োগে নকল করা এবং আবগারি ও কর পরিদর্শক পদের মেধা তালিকায় ভুয়ো নাম ঢোকানোর মতো গুরুতর অভিযোগও এনেছে বিজেপি। প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঞ্জাবের রাস্তাতেও নেমে পড়েছে তারা। सारा जिंदगी इन्होंने आ पेपर लीक करके बेच के कीता है। सब तो पहला लुधियाने दे मंत्री दा इस्तीफा हो जेड़ा ठगी मार के बैठा है। প্রশ্ন ফাঁসের অভিযোগে আম আদমি পার্টির বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেসও। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখান পাঞ্জাবের কংগ্রেস সাংসদরা। मुख्यमंत्री इस्तीफा दो, दो गल्लां ने पंजाब च पेपर लीक होए आ, 4-5 पेपर लीक होए आ। एक केजरीवाल जी और भगवंत मान जी, ये दोवें इन्ने झूठे ने कि मनदे ही नहीं है कि पेपर लीक होया। मुख्यमंत्री इस्तीफा देना। যদিও প্রশ্ন ফাঁসের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন আপ শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। 4.5 ਸਾਲ ਹੋ ਗਏ ਸਰਕਾਰ ਬਣੀ ਨੂੰ, ਪੰਜਾਬ ਦੇ ਵਿੱਚ ਇੱਕ ਵੀ ਪੇਪਰ ਲੀਕ ਨਹੀਂ ਹੋਇਆ, ਇੱਕ ਸਿੰਗਲ ਪੇਪਰ ਵੀ ਲੀਕ ਨਹੀਂ ਹੋਇਆ ਪੰਜਾਬ ਦੇ ਵਿੱਚ। 2 ਜਗ੍ਹਾ ਤੋਂ ਸਾਨੂੰ ਚੀਟਿੰਗ ਦੀ ਰਿਪੋਰਟ ਆਈ ਸੀ, ਡਿਜੀਟਲ ਤਰੀਕੇ ਨਾਲ ਬਲੂਟੁੱਥ ਵਾਲੇ ਪੈਨ ਨਾਲ ਉਹ ਪੇਪਰ ਨੂੰ ਸਕੈਨ ਕਰਕੇ ਬਾਹਰ ਭੇਜ ਰਹੇ ਸੀ। 10 ਮਿੰਟ ਪੇਪਰ ਸ਼ੁਰੂ ਹੋਣ ਤੋਂ ਬਾਅਦ ਜਿਹੜੇ ਚੀਟਿੰਗ ਕਰਦੇ ਸੀ ਅੰਦਰ ਜਿਹੜੇ ਸਟੂਡੈਂਟ ਉਹ ਵੀ ਫੜੇ, ਉਹਨਾਂ ਤੇ ਕਾਰਵਾਈ ਪੁਲਿਸ ਦੀ ਹੋਈ, ਤੇ ਜਿਹੜੇ ਬਾਹਰੋਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਪੇਪਰ ਕਰਾਉਂਦੇ ਸੀ, ਜਿਹੜਾ ਕੋਈ ਗੈਂਗ ਸੀਗਾ ਚੀਟਿੰਗ ਵਾਲਾ, ਉਹਨਾਂ ਨੂੰ ਵੀ ਫੜਿਆ ਤੇ ਫੜ ਕੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਜੇਲ੍ਹ 'ਚ ਕੀਤਾ। এরই মধ্যে বিজেপি শাসিত গুজরাটেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরও একটি দিন, আরও একটি প্রশ্নপত্র ফাঁস। এবার ঘটনাটি ঘটেছে জামনগরের গুজরাট আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয়ে। জয়রাম রমেশ দাবি করেছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2014 থেকে 2024 সালের মধ্যে গুজরাটে 34টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। 2014 সালে জিপিএসসি চিফ অফিসারের পরীক্ষা, 2015-16 সালে তালাতি পরীক্ষা, 2018 সালে শিক্ষক নিয়োগের টিএটি মুখ্য সেবিকা লোকরক্ষক দলের পরীক্ষা, 2019 সালে নন সেক্রেটারিয়েট ক্লার্ক পরীক্ষা, 2021 সালে হেড ক্লার্ক ডিভি বিসিএল এর বিদ্যুৎ সহকারী ও সাব অডিটরের পরীক্ষা, 2022 সালে ফরেস্ট গার্ডের পরীক্ষা এবং 2023 সালে জুনিয়র ক্লার্কের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এমনকি 2024 সালের কুখ্যাত উত্তরপ্রদেশের পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটিও আহমেদাবাদ থেকেই পরিচালিত হয়েছিল। জয়রাম লিখেছেন, বিজেপির শাসনকালে গুজরাট ভারতের সমস্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোদী সরকারের ফাস্ট ট্র্যাক আদালতগুলো এই সমস্যার কোনো সমাধান নয়, বরং এটি মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর কৌশল মাত্র। আমাদের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আরও ব্যাপক ও স্বচ্ছ আলোচনার প্রয়োজন। বছরকে বছর নিটের প্রশ্নপত্র ফাঁস হলো, তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেনি। আমরা দেখলাম প্রায় এবছর 20 জন ছাত্রছাত্রী হতাশাগ্রস্ত হয়ে তারা কিন্তু আত্মঘাতীর সম্মুখীন হলেন। কেন্দ্রীয় সরকার তখনও কিন্তু নড়ে চড়ে বসলো না। যখন ছাত্রছাত্রীরা গণ আন্দোলনের ডাক দিলেন, অনশনের ডাক দিলেন সোনম ওয়াংচুর নেতৃত্বে দিল্লি যন্তর মন্তরে, তারপরেও কিন্তু 22টা দিন কেটে গিয়েছিল। নরেন্দ্র মোদী সরকার কিন্তু কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি, আন্দোলনকারীদের সাথে আলাপচারিতা শুরু করেনি। বরঞ্চ আমরা কি দেখলাম, বিজেপি তাদের পুরনো যে পদ্ধতি যে কোনো আন্দোলনকে প্রথমেই দাগিয়ে দাও অ্যান্টি ন্যাশনাল হিসেবে, সেই কাজটি তারা করলেন। আন্দোলনকারীদেরকে পরিষ্কার তারা জাতীয়তা বিরোধী, অ্যান্টি ন্যাশনাল, তারা আমেরিকার দালাল এবং সোনম ওয়াংচুকে চীনের এজেন্ট, এইভাবে কিন্তু তুলে ধরা হলো। এবং সারা ভারতবর্ষের যখন আন্দোলন ছড়িয়ে পড়ল,
একেবারে অরুণাচল প্রদেশের সিয়াং জেলা থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত আন্দোলন যখন ছড়িয়ে পড়ল, যখন সারা ভারতবর্ষের যুব সমাজের আলোড়িত হয়ে উঠলেন, যখন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে, সামনে উত্তরপ্রদেশের নির্বাচন আছে, ফলে সরাসরি যদি উত্তরপ্রদেশের নির্বাচনে প্রভাব পড়ে এবং সেই প্রভাব কিন্তু 2029 সালের লোকসভা নির্বাচনে পড়তে পারে, এর ভাবনা যখন কাজ করছে, যখন বুঝতে পারছেন যে ইয়ং জেনারেশন নরেন্দ্র মোদী সরকারের থেকে সরে যাচ্ছে, যখন তারা বুঝতে পারছেন যে 2024 লোকসভা নির্বাচনের নিরিখেই উত্তরপ্রদেশে পিছিয়ে আছেন, ফলে এর পরের বছরের নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা হয়তো খেতে পারেন এই ইয়ং জেনারেশনের দ্বারা, তখন কিন্তু নরেন্দ্র মোদী কার্যত বলা যায় বাধ্য হয়ে একরকম 22 দিন পরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এগিয়ে আসলেন। তার মাঝে যেটা ঘটে গেল সেটা হলো মোহন ভাগবত, RSS প্রধান, তিনি যখন বার্তা দিলেন যে এই ইয়ং জেনারেশনের সাথে কথা বলতে হবে, তাদের শৈলীতে আলাপচারিতা করতে হবে, তাদের সমস্যাগুলোকে সহানুভূতির সাথে বুঝতে হবে, তখন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন RSS এর হাত তার থেকে সরে গেছে। সেই অবস্থাতে কিন্তু তিনি তার মন্ত্রিসভার সদস্যদেরকে এই আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসালেন, সোনাম ওয়াংচুর সাথে আলোচনা করলেন, তার অনশন ভাঙার চেষ্টা করলেন এবং ছাত্রছাত্রীদের সমস্ত দাবি দাওয়া যেমন মেনে নিলেন, ঠিক তেমনিভাবে তাদের প্রধান যে দাবি ছিল ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তাকে অপসারণ করা, সেই অপসারণ তারা শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী করতে বাধ্য হলেন। কিন্তু কেন এতদিনে? আমার প্রশ্ন থাকছে যে একটা গণতান্ত্রিক দেশে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যা মেটানো যেতে পারত আগেই, কেন আপনারা এত দেরি করলেন? কেন এতদিন ছাত্রছাত্রীদেরকে আপনারা অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দিলেন? কেন এই ছাত্রছাত্রীদেরকে আপনারা চীনের এজেন্ট দালাল বলে দাগিয়ে দিলেন? প্রশ্নটা আমার থাকছে যে কলকাতায় যারা আন্দোলন করেছেন তাদের প্রতিও, যারা কলকাতায় আন্দোলন করেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো, কেন আপনাদের মিছিলকে নিয়ন্ত্রণ আপনারা করতে পারেননি? কেন আপনাদের মিছিলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেননি? মিছিলে আপনারা মিছিল পরিচালনা ঠিক মতন করতে পারেননি। আপনাদের মিছিল থেকেই এক ধরনের গুন্ডামি আমরা দেখতে পেলাম, যেখানে সাংবাদিকদের যথেচ্ছভাবে পেটানো হলো, তাদের হেনস্থা করা হলো। প্রশ্ন ফাঁসিনী আন্দোলনের চাপে পিছু হটতে হয়েছে মোদী সরকারকে, ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দেশজোড়া ছাত্র যুবদের ক্ষোভ সামলাতে, পরিস্থিতি সামলাতে নতুন আইন ও ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির আশ্বাসের পাশাপাশি হাই পাওয়ার কমিটি গঠন করেছে কেন্দ্র। विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। পরীক্ষা ব্যবস্থার সংস্কারে তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্ক ফোর্সে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি ছাড়াও থাকছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইবির প্রাক্তন অধিকর্তা তপন জেকা, আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ডি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল मीना। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी लगातार 26 मई 2014 से छात्रों, युवाओं के हित के लिए काम करते आ रहे हैं। इससे पहले भी उन्होंने इस विषय पर कदम उठाए हैं और मैं धन्यवाद करता हूं प्रधानमंत्री जी का कि उन्होंने नंदन नीलकेनी जी के नेतृत्व में विशेषज्ञों की एक टास्क फोर्स बनाई है। ये बहुत बड़ा कदम है। क्या हाई पावर्ड? किस चीज का हाई पावर्ड? मैं ये पूछ रही हूँ। ये क्या था फिर? ये क्या था? ये अनपावर्ड, नॉन पावर्ड, लो पावर्ड क्या था ये? 2018 से राहुल गांधी आवाज उठा रहा है पेपर लीक के बारे में। आंकड़े पढ़ लीजिए, इनकी गारंटी का कोई वारंटी नहीं है आज के दिन। এর মধ্যে নিটে নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ 47 জন আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে নিটে অনিয়মের অভিযোগে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সবকিছু এত দেরিতে কেন? আগে কেন পদক্ষেপ নেয়নি মোদী সরকার? মে মাসের মাঝামাঝি থেকেই এই শিক্ষা দুর্নীতি এবং ককরোচ জনতা পার্টির যে আন্দোলনের সূচনা, সেটা মোটের ওপর কিন্তু 2 মাস পেরিয়ে গেল। এবং প্রথমে যেটা মনে হয়েছিল যে একটা ছোট মন্তব্যের নিরিখে, আরশোলা সংক্রান্ত বক্তব্যের নিরিখে একটা সমাজ মাধ্যমে তৈরি হওয়া যে বিষয়, সেই বিষয়টি যে একটা গণ আন্দোলনের রূপ নেবে, এটা চটজলদি বুঝতে পারা যায়নি। কিন্তু
তাহলেও আজকের দিনে তো সমাজ মাধ্যম থেকেই বহু আন্দোলনের জন্ম, এবং এটা আমরা বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গাতেই দেখছি। এবং এইখানে যে মূল প্রশ্নটি আসছে সেটা হচ্ছে রাষ্ট্র মানুষের কথা কতটা শুনছে। মোটের ওপর নির্বাচন যখন হয় তখন একটা নির্বাচনের 5 বছর পর আরেকটা নির্বাচন আসে, এবং সেইখানে নতুন করে ঠিক হয় মানুষ কি চাইছেন। কিন্তু তার মধ্যেও যে গণতন্ত্রের অনুশীলন চলে, বিশেষ করে একটা 100 কোটি ভোটারের বিশ্বের বৃহত্তম, শুধু নয় অন্য কোনো দেশ ধারে কাছে নেই এই ধরনের একটা গণতন্ত্র, সেই গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু নিয়মিত মানুষের কথা শোনা শাসকের কর্তব্য। এবার এই যে তৃতীয়বার বিজেপি যখন ক্ষমতা এলো, তারা 240 আসন পেল, তার মানে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা জোট সঙ্গীদের নিয়ে সরকার করলো। এবং তারপর কিন্তু দেখা যাচ্ছে যে বহু বিরোধী সাংসদদের নিজেদের দলে নিয়ে, যেটা অবশ্যই সংবিধান বিরোধী নয়, কিন্তু তাকে বলা যেতেই পারে যে একেবারে সংবিধান মেনে একটা সুষ্ঠু গণতন্ত্রের যে কথা তারা বলছেন এমনও নয়, কারণ মানুষ তাদের বিভিন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিলেও সেগুলো তো লোকসভার ম্যান্ডেট নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছেন, এক দেশ এক ভোটের কথা বলছেন, বিভিন্ন আসন বাড়ানোর কথা বলছেন, এবং বিরোধীদের স্বর কিন্তু সংসদে শুনতে পাওয়া যাচ্ছে না। এখানেই আসবে অন্যান্য বিভিন্ন গোলমালের কথা। দেশে এমনিতেই চাকরি বাকরি যে খুব ভালো এমনটা নয়, শিক্ষা ব্যবস্থার যে গোটা বিষয়টি চাকরির সঙ্গে খুব যুক্ত এমনটা নয়, এবং যে অত্যন্ত প্রতিযোগিতামূলক যে ধরনের পরীক্ষাগুলো আমাদের এখানে আছে, সেই প্রবেশিকা পরীক্ষা NEETর বারবার করে গন্ডগোল হচ্ছে। এবার CBSEর মতো পরীক্ষায় খাতা দেখা নিয়ে বিপুল গন্ডগোল হয়েছে। সরকার কতটা আন্তরিকভাবে সেটা দেখছেন মানুষের কাছে কিন্তু একেবারেই পরিষ্কার নয়, এবং এই জায়গাতেই মানুষের ক্ষোভ বাড়তে থাকে। বিরোধী সাংসদরা তারা সেভাবে তাদের মত প্রকাশ করেননি, বা তারা বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, ফলে সংসদের মধ্যে বিরোধিতা মানুষের সামনে আসেনি। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়, এবং এই যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, তার সঙ্গে গোটা দেশের মানুষ তাদের একাত্মতা একটা বুঝতে পারে, এবং এই জায়গায় দাঁড়িয়েই তাদের আন্দোলন দীর্ঘ সময় ধরে চললেও আজকে যখন পদত্যাগটি হলো, তখনও কিন্তু সেই পদত্যাগ পত্রের মধ্যে দেশ বিরোধিতার কথা থাকছে। এবং সেইখানে বুঝতে হবে তারা যাদের সঙ্গে আলোচনা করছেন, সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলি, তারা কি সত্যি দেশ বিরোধী? তা তো নন, তারা তো দেশেরই মানুষ। এবং একই সঙ্গে এই জায়গাটা বুঝতে হবে যে এই আন্দোলনের প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও। কখনো ককরোচ জনতা পার্টির পক্ষে মানুষ মিছিল করছেন, কখনো আবার আজকে বিজেপি মিছিল করেছেন, এবং এর মধ্যে যে বিষয়টি আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেটা হচ্ছে গণতন্ত্রের যে স্তম্ভগুলি, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, তাই নিয়ে আমাদের নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু তা বলে মাঠে ময়দানে যে সাংবাদিকরা কাজ করছেন, আজকে কোনো বিরোধীদের মিছিলে যদি এমন কোনো ঘটনা ঘটে তাদের হেনস্থা হয়, তখন বুঝতে হবে বিরোধী থেকেই যদি আপনারা এই অবস্থা করেন, তাহলে শাসকের আসনে এলে আপনাদের আধিপত্যবাদী যে ভাবনা, সেটা তো আবার সামনে আসতে পারে। ফলে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। 24শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা এই পথে মিছিল করেছিল 8টি বামপন্থী সংগঠন। অংশ নিয়েছিল ককরোচ জনতা পার্টির একাংশ। মিছিল শেষে জুতো জলের বোতল ছোড়া ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে। আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। এই আবহে সোমবার সেই একই রুটে অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলা তিরঙ্গা যাত্রা করল বিজেপি। আজকে আমাদের দেশের আমাদের বাচ্চা, আমাদের স্টুডেন্টস, তাদের যে ইস্যু আমরা সম্মান দিই, কিন্তু বাচ্চাদেরকে শিখণ্ডী করে যেভাবে বিরোধী দলগুলো নিজস্ব এজেন্ডা দিয়ে, দেশ বিরোধী এজেন্ডা নিয়ে এসে এই ইস্যুর মধ্যে 370 वापस दो, কাশ্মীর কো আজাদ করো কোথা থেকে আসছে? আজকে যারা আমাদের স্টুডেন্টসদের শিখণ্ডী বানিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা হারগিজ সেটা হতে দেব না। এবং সেই কারণে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা, হাতে জাতীয় পতাকা, ভারত মাতার ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। মিছিলে পা মেলান বহু বিজেপি নেতাকর্মী। এখনো এখানে সবাই জড়ো হচ্ছেন এবং প্রচুর মানুষ এখানে এসছেন। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা নিয়ে তারা এসছেন। তোমাকে এখানে পুরো ছবিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে জাতীয় পতাকা নিয়ে প্রচুর মানুষ, ইতিমধ্যে পুলিশের যা হিসেব এখনো অবধি যা শোনা যাচ্ছে,
প্রায় 1010 অন্তত এখনো অবধি জমায়েত হয়েছে। যেমন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কল দিয়েছিলেন, উত্তর কলকাতা বিজেপি দায়িত্ব নিয়ে কয়েক হাজার মানুষ, আজকে প্রচুর মানুষ আজকে শিয়ালদা থেকে ধর্মতলা যাবেন। আর যারা সেদিনকে রাস্তায় নেমে সাংবাদিক পিটিয়েছিল তাদের ধিক্কার জানাই। যে কোনো দলের মিছিল করার অধিকার আছে, বিজেপি যদি কোনো মিছিল করে সে তাদের মিছিল তারা করবেন, কিন্তু একটাই কথা, যখন অন্য দল মিছিল করবেন, তৃণমূল কংগ্রেস মিছিল করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সৈনিকরা মিছিল করবেন, তাদেরও সমান অধিকার আছে, আপনারা সেটাও অন্তত মাথায় রাখুন। তবে মিছিলে দেখা গেল এই ছবিও, কারো হাতে আরশোলা মারা স্প্রে, কেউ বা আরশোলা মেরে এনেছে। আমরা এটা তো কিছুই না, আমরা তো এটা ঘরের আনাচে কানাচে হিট দিয়ে আরশোলাগুলোকে বার করে হিট দিয়েছি, মারা গেছে। আবার মিছিলেই দেখা গেল এই ছবি, রাস্তায় সিপিএম এর পতাকা ফেলে রেখে তা পা দিয়ে পিষে দেওয়া হচ্ছে, ওপরে লেখা দেশদ্রোহী। এইখানে কিন্তু তারা বিরোধী, এবং তাপস রায় যে কর্মীরা এই কাজ করছিল তাদেরকে রীতিমতন ধমক দিলেন, এবং ভবিষ্যতে যাতে বিজেপি অন্তত এই কাজ না করে সেই কারণে বিজেপির কর্মী সমর্থকদেরও কিন্তু তিনি নির্দেশ দিলেন যে এই ধরনের কাজ, অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পতাকাকে এইভাবে রাস্তায় নামিয়ে পা দিয়ে তাদেরকে ডলা, বা কোনো রাজনৈতিক দলের পতাকার ওপরে দেশদ্রোহী শব্দটা লিখে দেওয়া, এটা চলবে না। মানে আপনি মনে করছেন এই সংস্কৃতি সঠিক? এই সংস্কৃতি তো এনেছে এই বাম অব্দি বামেরাই তো এনেছে বাংলায়, ভারতবর্ষেও। কাউকেই তারা মানবে না, আন্তর্জাতিকতাবাদী বিশ্বাসী। আশ্চর্য কথা, দেশাত্মবোধ নেই, আন্তর্জাতিকতা। আরে চ্যারিটি বিগিনস এট হোম। এদিনই গোলপার্ক থেকে যাদবপুর এইচবি পর্যন্ত মিছিল করে বিজেপি। আমরা এখানে যারা রাষ্ট্রবাদী মানে বন্ধুরা আছি, এটা দক্ষিণ কলকাতা জেলার রাষ্ট্রবাদী বন্ধুরা বেশি মানে রাস্তায় নেমেছে, মোদিজিকে অপমান করেছে, আমরা সেটা মেনে নেব না। পাল্টা ছাত্র যুব আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘটনাকে কার্যত উদযাপন করল একাধিক বামপন্থী ছাত্র যুব সংগঠন। বারাসাতের হেলা বটতলা থেকে কলোনির মোড় হয়ে ডাকবাংলোর মোড় পর্যন্ত মিছিল করে তারা। বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এবং তারা এই মুহূর্তে বারাসাত ডাকবাংলো মোড়ে এসে পৌঁছেছে। প্রবীর দিয়ে তোমায় ছবিটা দেখাচ্ছে, এর ফলে যশোর রোডের একাংশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে, তারা রাস্তার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং ইস্তফা তাদের আন্দোলনের জেরে এটা ঐতিহাসিক জয়। আংশিক আমরা সাফল্য পেয়েছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে। আমরা এখান থেকে দাবি তুলছি এনটিএ কে বাতিল করতে হবে, এবং আগামী দিনে সর্বভারতীয় যত পরীক্ষা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়, প্রশ্নপত্র লিক যাতে এই ব্যাপারটা না হয়, ছাত্রছাত্রীদের হ্যারাসমেন্ট। দিল্লিতে দেখলাম ছাত্ররা যে আন্দোলন করলো, এবং বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে তারা, এবং সেটা বিভিন্ন শহর থেকে ছাত্ররা গিয়ে পৌঁছচ্ছে। সে যে দলের হয়েই করুক, লেফটিস্ট রাইটিস্ট যে দলের হয়ে, কিন্তু আন্দোলনটার দাবিটা সঠিক ছিল কিনা এটাই আসলে দেখার। এবং সরকার পক্ষ, আমি তো বলবো, ভয় পেয়ে গেছেন। কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ভয় পেয়েছেন, এবং শেষ পর্যন্ত তারা মাথাটা নত করলেন। কিন্তু এটা দরকার ছিল না। এটা যদি প্রথম থেকেই যদি নেগোসিয়েশন করতেন, আমি জানি না যদি সামনে যেহেতু ভোট আছে সেই জন্য এই পরের দিকে তারা ডিসিশনটা চেঞ্জ করলেন কিনা, সেটা আমি জানি না। কিন্তু প্রকৃতপক্ষে সরকার যদি স্টুডেন্টদের সাথে প্রথম থেকেই কথা বলতেন, তাহলে কিন্তু এতদূর পরিস্থিতিটা যেত না। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশনে নেমেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 16। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের রাজনৈতিক যোগ সামনে এসেছে। রাহুল গান্ধী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমি কংগ্রেস পার্টি করি। শুক্রবারের ঘটনায় ধৃত 16 জনের মধ্যে 5 জনকে সোমবার পুনর্নির্মাণের জন্য ধর্মতলা চত্বরে নিয়ে আসে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদেরই অন্যতম জোড়াসাঁকোর বাসিন্দা 47 বছরের খালিদ রেজা। আমাদের শুভঙ্কর সরকার ছিল, অমিতাভ চক্রবর্তী ছিল। আমরা রাহুল গান্ধী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, না গন্ডা ওকে না হলো না।
এদিন জোড়াসাঁকো এলাকায় ধৃতের বাড়িতে পৌঁছয় এবিপি আনন্দ। তবে খালিদ রেজার পরিবারের সদস্যরা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, তো খালিদ রেজা উনি তো কংগ্রেস করেন, কালকেই ওনাদের দলের তরফ থেকেও বলা হয়েছে, মানে দলের একজন নেতা জানিয়েছেন। সেদিনকে উনি কি ছিলেন, মানে এরকম এই ঘটনার সঙ্গে ওনার কিভাবে যোগ? হ্যাঁ যে 5 জনকে এদিন পুনর্নির্মাণের জন্য আনা হয়েছিল সেই দলে ছিলেন মোহাম্মদ আলমগীর ওরফে রাজু। 48 বছরের ধৃত এই ব্যক্তির বাড়ি জোড়াসাঁকো এলাকায়। না না, এখানতে আমার ছবি নেই, এখানতে ছবি নেই, আমি কংগ্রেস পার্টি করি। তার বাড়িতেও এদিন পৌঁছয় এবিপি আনন্দ। वो तो कांग्रेस करते थे, हम जानते हैं। उस दिन क्या वो लोग वहाँ पे थे झमेला के दिन? नहीं, वहाँ नहीं थे। कहाँ थे? आप मत करिए लाइव। এই প্রেক্ষাপটে শুক্রবারের ঘটনার নেপথ্যে বিরোধী দলগুলির যোগ থাকার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। কংগ্রেস জনতা হচ্ছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি, আরো যারা যারা আছে, হুরিয়াত মরিয়াত, যারা যে যেখানে আছে, তারা হচ্ছে ককরোচ, মানে ইন্ডিজোটের ডাকনাম ককরোচ। শুক্রবার নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আলাদা মিছিল করে কংগ্রেস। তাদের দাবি, তাদের মিছিলে যোগ দেওয়া কর্মীদেরও গ্রেফতার করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে দলীয় কর্মীদের গ্রেফতারি, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উপর অত্যাচার এবং এ রাজ্যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে 5ই আগস্ট লালবাজার অভিযানে ডাক দিয়েছে কংগ্রেস। পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি দেখে আমরা 5ই আগস্ট লালবাজার অভিযানের ডাক দিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 5ই আগস্ট আমরা লালবাজার অভিমুখে যাব। পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, পুলিশ কমিশনারের কাছে আমরা জানতে চাইব, আপনারা আইনের শাসনের বদলে এটা কি শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন? নিট কাণ্ডের প্রতিবাদে বামপন্থীদের একাধিক সংগঠনের ডাকে মিছিলে শুক্রবার জুতো বোতল ছোড়া হয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হল মোহাম্মদ জহিরুদ্দিন মাল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা জহিরুদ্দিনের পরিবার সিপিএম সমর্থক। স্টুডেন্ট জহিরুদ্দিন নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না, এখন পার্টি উনি সিপিএম করতেন। এমন কিছু শুনিনি। এইবারে ভোটে কার জন্য, কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিক। ওই নামে কোনো পার্টির সদস্য আমাদের আছে বলে আমার জানা নেই, সম্বোধন নেই। কিন্তু এটা ঠিক, 14 জন যদি মানুষ সব মিলে ধরা পড়ে, তার মধ্যে একজন আধজন সিপিএম এর সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? সিপিএম আছে রে বাবা, সমাজে থাকবে না কেন? ধর্মতলা কাণ্ডে এক ধৃতের তৃণমূল যোগও সামনে এসেছে। মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই আফরোজেরই তৃণমূল যোগের অভিযোগ উঠেছে। গ্রেফতারির পর সামনে এসেছে তার একের পর এক ছবি আর রিলস, যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারে গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ। এদিন মোহাম্মদ আফরোজকেও পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় নিয়ে আসে পুলিশ। সেই আফরোজ, যে আফরোজের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন। ট্রাভেল মঙ্গার হিসেবে পরিচিত এই আফরোজ, তার কি ভূমিকা ছিল, সে কেন এসেছিল? কারণ সে তো কোনো নিটের পরীক্ষার্থী না, তাহলে এবং স্টুডেন্টও না, তাহলে কেন এই পরিস্থিতি করা হয়েছিল, কেন সে এসেছিল, সেই বিষয়টাই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখন জানছেন। যে জায়গায় ধর্মতলার মোড়, সেই জায়গায় আফরোজ কেন এসেছিল, কার নির্দেশ এসেছিল, এবং এই আফরোজ যাকে হচ্ছে স্থানীয়রা তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত ছিল, যার হচ্ছে বিধায়ক, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে যার ছবি দেখা গেছে। গ্রেপ্তার তো হবেই, গ্রেপ্তার তো করতেই হবে। তার কারণ হলো যাদের সঙ্গে শিক্ষা জগতের নিট এক্সামের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত ইন্ডিজোট, পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম এবং টিএমসি, তৃণমূলের লজ্জা করে না? আচ্ছা, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল আছে, কংগ্রেসের আমলে সেন্ট্রালে এবং বিভিন্ন রাজ্যে 53 বার লিক হয়েছে পেপার। পশ্চিমবাংলায় মমতার রাজত্বে 7 বার 26,000-এর চাকরি গেছে। যারা সাংবাদিক, চিত্র সাংবাদিকদের মেরেছে, নিগ্রহ করেছে, গুন্ডামি করেছে,
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা 100 বার হোক। কিন্তু তার সঙ্গে আপনি যদি ছবি দিয়ে দিয়ে ধরতে যান, এর সঙ্গে এর ছবি, ওর সঙ্গে ওর ছবি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে আমাকে ইট ডিম মারলো, তো তার সঙ্গে তো স্বয়ং মুখ্যমন্ত্রীর ছবি আমি পোস্ট করেছি। তাহলে কার মানে কোন অর্থ কি দাঁড়ায়? আরও গভীর যে আমি যার ছবি পোস্ট করেছি এখনো অবধি কিন্তু সেটাকে ফেক কেউ বলেননি। ধর্মতলা কাণ্ডে ধৃতদের রাজনৈতিক যোগ নিয়ে যখন শাসক বিরোধীদের চাপানুতোর চরমে উঠেছে, তখন সপ্তাহের প্রথম কাজের দিনই ধর্মতলা কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে বিক্ষোভ চলাকালীন শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। এই পরিস্থিতিতে সোমবার ধৃতদের 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। একজন বাদে 4 অভিযুক্তকে খালি পায়ে হাঁটায় পুলিশ। কাউকে আবার আনা হয়েছিল হাফ প্যান্ট পরিয়ে। গ্রেপ্তার যে 16 জন, তার মধ্যে 14 জনকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ গতকালকেই। তার মধ্যে থেকে 5 জনকে এই মুহূর্তে ধর্মতলায় নিয়ে এসছে পুলিশ। খালি পায়ে ধর্মতলা যে রাস্তা, সেই রাস্তায় তাদেরকে হাঁটানো হচ্ছে এবং হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় সোমবার সকালেই আরও 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। শান্তিপূর্ণ আন্দোলনে আচমকা অশান্তি। পুলিশকে লক্ষ্য করে প্রথমে জুতো, বোতল বৃষ্টি, তারপর পাথর। পরের দিনই এই নিয়ে কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। তারপরই অ্যাকশনে নামে পুলিশ। শুরু হয় ধরপাকড়। এখনো পর্যন্ত এই ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হয় মামলা। এই প্রেক্ষাপটে বেলা 12:15 নাগাদ এদিন 5 জন ধৃতকে নিয়ে ধর্মতলা চত্বরে পৌঁছয় পুলিশ। যাদের বিরুদ্ধে শুক্রবার পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠেছিল, তাদেরই এদিন খালি পায়ে হাঁটায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সোমবার পুলিশের প্রেজেন্ট ভ্যান থেকে সবার প্রথমে নামানো হয় ধৃত খালিদ রেজাকে। 5 জনের মধ্যে থেকে 1 জনকে প্রথমে নামানো হয়েছে এবং নামিয়ে যে জায়গা ধর্মতলা আর যে জায়গা থেকে মেট্রো চ্যানেল হয়ে উল্টো যে ভিক্টোরিয়া হাউসের দিকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয়টা, কোন জায়গা থেকে সে এসেছিল, কোন দিকে গেছিল, কেন হামলা করেছিল, কিভাবে হামলা করেছিল, সেই জায়গা সমস্ত বিষয় জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের এক্সপ্লেনেড মোড়ে দিয়ে হয়েছে, আমাদের এক্সপ্লেনেড মোড়ে প্রোটেকশন ছিল। গন্ধা ওখানে হলো না, ওখানে ক্যামেরা আছে, ট্রাফিক গার্ডে ক্যামেরা আছে, ওখানে দেখি কি হয়েছে না হয়েছে। পুলিশের দাবি, শুক্রবারের ঝামেলায় ধৃত এই 5 জনেরই অগ্রণী ভূমিকা ছিল। এই অবস্থায় খালিদ রেজার পর এদিন প্রিজন ভ্যান থেকে নামানো হয় আরেক অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে। হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে তাকে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। শুক্রবারের গন্ডগোলের পর এই মোহাম্মদ আফরোজের নামই শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। পুলিশ জানিয়েছে, ঘটনায় নাম জড়াতেই পালানোর চেষ্টা করেছিল রাজাবাগানের বাসিন্দা মোহাম্মদ আফরোজ। পরে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই হচ্ছে সেই আফরোজ যাকে অন্ডাল থেকে গ্রেপ্তার করেছে, যে আফরোজের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন। ট্রাভেল মঙ্গার হিসেবে পরিচিত এই আফরোজ এই মুহূর্তে ধর্মতলা যে রাস্তা, সেই রাস্তায় নামানো হয়েছে। তার কি ভূমিকা ছিল, সে কেন এসেছিল, কারণ সে তো কোনো নিটের পরীক্ষার্থী নয়, তাহলে এবং স্টুডেন্টও নয়, তাহলে কেন এই পরিস্থিতি করা হয়েছিল, কেন সে এসেছিল, সেই বিষয়টাই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখন জানছেন। অভিযোগ, শুক্রবারের অশান্তির ঘটনায় একেবারে সামনের সারিতে ছিল ধৃত শেখ সালমান। শনিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এদিন প্রিজন ভ্যান থেকে তৃতীয় অভিযুক্ত হিসেবে সেই শেখ সালমানকে নামায় পুলিশ। বাকিদের মতো তাকেও খালি পায়ে ঘটনাস্থলে নিয়ে পুনর্নির্মাণ করা হয়।
শেখ সালমানকে নিয়ে এবার তদন্তকারী আধিকারিকরা বেরিয়েছেন এবং এই শেখ সালমান সে হচ্ছে তাকে দেখা গেছিল একেবারে সামনের সারিতে থাকতে শুক্রবার দিনকে, এবং সেই শেখ সালমানকেও এখন খালি পায়ে পুলিশ কিন্তু নামিয়েছে। তাকে নিয়ে ঘটনার যে পুনর্নির্মাণ সেই পুনর্নির্মাণ করছেন। পুলিশ জানিয়েছে অল ইন্ডিয়া তৌহিদি জনতা নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত এই শেখ সালমান নিট প্রশ্নফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দিল্লির যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মিছিলেরও ডাক দিয়েছিল এই সংগঠন। তাতে আয়োজক হিসেবে ছবি রয়েছে শেখ সালমানের। কোনো পার্টি না, অরাজনৈতিক সংগঠন, মানুষের সহযোগিতা করা হতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হতো, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা হতো। সেটা পুলিশ প্রশাসন আছে, কোর্ট বিচার করবে। নিজেকে নির্দোষ দাবি করে রীতিমতো চ্যালেঞ্জ ছুটতে দেখা যায় তাকে। শেখ সালমান সহযোগিতা করছে, সিসি ফুটেজ কথা বলবে, এখানে সিসি ফুটেজ কথা বলবে, একটাও দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না। কি উস্কানি দিয়েছি, কি দিয়েছি, কি উস্কানি দিয়েছি। এরপর ধৃত মোহাম্মদ মঈনুদ্দিনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। তাকেও ঘটনাস্থলে খালি পায়ে হাঁটানো হয়। মোহাম্মদ মঈনুদ্দিনকে নিয়ে নামছেন তদন্তকারীরা এবং এবারে তার কি ভূমিকা ছিল মঈনুদ্দিনের, এবং সেই মোহাম্মদ মঈনুদ্দিনকে গত পরশুদিন গ্রেপ্তার করে। ধৃত আরেক অভিযুক্ত মোহাম্মদ আলমগীর ওরফে রাজুর পায়ে সমস্যা থাকায় তাকে এদিন প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি। গাড়িতেই তাকে জেরা করেন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি। আমি कॉल स्टेट ছিলাম, আমার তো पैर से चलने ही नहीं सकता, मेरा 3 प्लेट लगा हुआ, हम चल कहाँ सकता है, मेरा 3 प्लेट लगा हुआ है, पैर में 3 प्लेट लगा हुआ है। না না এখানতে আমার ছবি নেই, এখানতে ছবি না, না না রেলিতে আমি আসিনি, আমি ইউনিভার্সিটি কলেজ ছিল কলেজ স্ট্রিটের, বাস আর কিচ্ছু কই দিকে নেই। আপনি ক্যামেরা আছে, আমার ফলে ব্যবসা আছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে পুনর্নির্মাণ চলে। ধর্মতলায় যে গন্ডগোল হয়েছে, এই গন্ডগোল অবাঞ্ছিত, এই গন্ডগোল হওয়া উচিত হয়নি। এই ধরনের ঘটনায় কোনো একটি কমিউনিটিকে টার্গেট করে দেয়া এটা হতে পারে না। এটা 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 রাজধর্ম পালনের সিংহাসনে বসে কমিউনিটিকে আক্রমণ এইভাবে করা যায় না। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে গট আপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। এদিন আরও যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন করেয়ার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা বছর 35-এর ওয়াকার আজম এবং নাদিয়াল থানা এলাকার বাসিন্দা 32 বছরের জাভেদ আখতার। পুলিশ জানিয়েছে অশান্তির দিনের ভিডিও ফুটেজ দেখেই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনের কেউই ছাত্র নন। এদিন দুজনকে ব্যাংশাল কোর্টে তোলা হয়। তার শুনানিতে উঠে আসে পুনর্নির্মাণের সময় ধৃতদের খালি পায়ে হাঁটানোর প্রসঙ্গ। অভিযুক্তদের আইনজীবী বলেন, গতবার যাদের আদালতে আনা হয়েছিল আজ তাদের খালি পায়ে ঘোরানো হচ্ছে রাস্তায়। পাল্টা সরকারি আইনজীবী বলেন, ধৃতরা তাদের জুতো বিক্ষোভের নামে ছুঁড়ে মেরেছিল। এদিন দুজনকেই একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। আপনাদের তরফ থেকে সাবমিশন কি ছিল? হলো যে আগামীকালকে যেহেতু মূল কেসটা রাখা আছে, বাকি বিষয়টাও যাতে আগামীকালকে হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করা হয়, তাতে কোর্ট কনসিডার করেছে এবং আগামীকালকে ফিক্স আপ করেছে। পুনর্নির্মাণের নাম করে যে সমস্ত বদ্ধঘরের সন্তানদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে ককরোচ পার্টি জমায়েত সংক্রান্ত বিষয়ে, তাদেরকে পুনর্নির্মাণের নাম করে খালি পায়ে হাফ প্যান্ট পরে বারমুডা পরে ঘোরানো হচ্ছে। প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কলকাতা রাস্তায় নেমেছিল একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। মিছিলে যোগ দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এ নিয়ে আরও বিপাকে পড়লেন তিনি। রাজ্য জুড়ে আরও একাধিক থানায় তার নামে দায়ের হলো অভিযোগ। এবার অভিযোগ দায়ের হলো ঠাকুরপুকুর, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি, মালদার বামনগোলা ও ইংরেজ বাজার, পুরুলিয়া সদর, হুগলির গোঘাট ও মুর্শিদাবাদের বহরমপুর থানায়। পরশু যে ধরনের ঘটনা ঘটেছে তা দেশদ্রোহিতার সামিল বলে আমরা মনে করি। দেশের প্রধানমন্ত্রী যে ধরনের ছবি এরা প্রকাশ্যে নিয়ে এসছেন, অবিলম্বে শ্রীলেখা মিত্রদের গ্রেপ্তার করা উচিত এবং আমি দাবি জানাচ্ছি যে সমস্ত সংগঠন এই কাণ্ড ঘটিয়েছে তাদের বাংলায় ব্যান করতে হবে। সিপিএম এবং বামপন্থী সিপিএমুল সংগঠন যারা এসব করেছে তাদের বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হোক। আরে জামাতিদের সাথে হাত মিলিয়েছে সিপিএম। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে। মোদিজির এরকম
এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে। রবিবারই আনন্দপুর থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এদিন ঠাকুরপুকুর থানায় শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ জানানো হয় গোরক্ষক সেনাকর্মীর তরফে। কোতোয়ালি থানায় অভিযোগ জানালেন মেদিনীপুর শহরের বাসিন্দা গীতিকা দাস। এদিকে বিজেপি যুব মোর্চার তরফে বামনগোলা থানায় জানানো হয় অভিযোগ। আমরা চাইছি এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র, যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতকে ধ্বংস করতে চায়, এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র সহ যারা সেই মিছিলে বাম ছাত্র সংগঠনের যারা ছিল, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা দেশে থেকে কাশ্মীরে আজাদি চায়, তাদের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই। রবিবার রাতেই পুরুলিয়া সদর থানায় বিজেপির তরফ থেকে শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিজেপির গোঘাট 2 নম্বর মণ্ডলের তরফ থেকে গোঘাট থানায় দায়ের হয়েছে অভিযোগ। গত 24 তারিখে যে মিছিলের নামে আমাদের নরেন্দ্র মোদীর ছবিকে, বিকৃত ছবিকে দেখিয়ে এবং কুরুচিকর মন্তব্য করে এবং দেশের সম্পত্তিকে নষ্ট করা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এই ধরনের শক্তি যারা চায় আমাদের ভারতবর্ষকে ছোট করতে, আমাদের নরেন্দ্র মোদীকে ছোট করতে, তাই আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের ঝাঁজে বদলেছে দেশের শিক্ষামন্ত্রী। এবার কি দিল্লিতেও বদলাতে পারে রাজনৈতিক সমীকরণ? আগামী দিনে কি বিজেপির সঙ্গে মিশে যেতে পারে এনসিপিআই? সেই জল্পনা রয়েই গেছে। এর মধ্যে মঙ্গলবার এনডিএর বৈঠকে ডাক পেলেন তৃণমূলের বিদ্রোহী 20 জন এনসিপিআই সাংসদ। তার আগে সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হলো। আগে ঠিক ছিল মঙ্গলবার দুপুর 1টায় দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন এনসিপিআই সাংসদরা। সোমবার বিকেলের পরই জানা যায় মঙ্গলবার শুভেন্দু অধিকারী দিল্লি যেতে পারছেন না। এরপর রাতেই নবান্নে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের দাবি, আপাতত ঠিক হয়েছে এই 20 জন এনসিপিআই সাংসদ হিসেবেই থাকবেন। আগামী সপ্তাহে শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে 20 জন এনসিপিআই এর সাংসদ বিজেপির সঙ্গে মিশে যাবেন কিনা। ক্যান্সেল হচ্ছে কালকের মিটিংটা, উনি তো আসতে পারছেন না, তো এইটুকুই খবর, মানে মিটিংটা হচ্ছে না। এটা জানানো হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে জানানো হয়েছে। কোনো গুরুত্বই নেই, না মুখ্যমন্ত্রীর গুরুত্ব আছে, না মুখ্যমন্ত্রী তো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। ও মিটিং করে কি করবে বাংলার? প্রথমে তৃণমূলে বিদ্রোহ ঘোষণা, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া এবং এনডিএ কে সমর্থনের ঘোষণা। আপাতত এই অবধি এগিয়েছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তবে এনসিপিআই এর আবেদনের ভিত্তিতে এখনও তাদের পৃথক ব্লক আখ্যা দেওয়া হয়নি। কেবলমাত্র লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আগে যে আসন বরাদ্দ ছিল তা এখন বরাদ্দ করা হয়েছে এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার জোড়া বৈঠক। এই কে এনসিপিআই? তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতাদিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। তো এরা তো সব বিজেপির দালালি করছে। এদের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছে না, এরা নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছে না, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি বিরোধী ভোট পেয়ে ওখানে গিয়ে বিজেপির কোলে বসে দোল খাচ্ছে। এনডিএর মিটিংয়েও তারা এনডিএর শরিক দল হিসেবে যোগদান করবেন বলে শুনেছি। এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে এনসিপিআই এর মার্জারের কোনো খবর আমাদের পার্টির কাছে আসেনি। আর আমরা জ্যোতিষী নই, কালকে কি হবে কালকে বোঝা যাবে। প্রশাসনিক স্তরে কথা বলার জন্য ওনারা সব মিটিং করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এনডিএর শরিক দল হিসেবে এনডিএর মিটিং এ যাবেন বলেই আমাদের কাছে বার্তা আছে। মঙ্গলবার এনডিএর বৈঠকে এনসিপিআই আমন্ত্রণ পাওয়া নিয়ে জল্পনার বারুদ ছুটছে। আর এই বৈঠকের ঠিক আগের দিন অর্থাৎ সোমবারই তৃণমূলের বিদ্রোহী 20 জন এনসিপিআই সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কালীঘাট তৃণমূলের সাংসদরা। স্পিকারের উদ্দেশ্যে চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা 20 জন সাংসদের সদস্যপদ খারিজের যে আবেদন করা হয়েছিল তার দ্রুত নিষ্পত্তি হোক। আজকে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো
এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে দুটো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। আপনারা কি চাইছেন? দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন, ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা হ্যাঁ, দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। নিয়ম মেনেই করা হয়েছে, আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, পোশাকি নাম সেবাশ্রয়। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে। আর এবার করোনাকালে ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 53,000 কোভিড টেস্ট নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ওই যে ডক্টরস অন হুইল এবং 53,203কে ও আর কি টেস্ট করেছিল, আর তার মধ্যে মাত্র 1,151 জন মাত্র নাকি পজিটিভ বেরিয়েছে। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় 2021 সালের ডিসেম্বরের শেষ থেকেই রাজ্যে ঝড়ের গতিতে ভাগছিল কোভিড সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় সেই সময় নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে একগুচ্ছ বিধিনিষেধ জারির কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গতি আনা হয় কোভিড টেস্টিংয়েও। প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, এবং ডক্টর অন হুইলস বলে একটা বাহনও আমরা শুরু করব আগামী 5-7 দিনের মধ্যে, যেখানে কেস লোড হাই, পজিটিভিটি রেট হাই, সেখানে যাবে। 2022 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে শুধু ডায়মন্ড হারবার লোকসভা এলাকাতেই 50,000-এর বেশি করোনা পরীক্ষা করা হয়। 2022 সালের 23শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি করা হয় 2021 সালের 6 ডিসেম্বর থেকে জানুয়ারির গোড়া পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় করোনার পজিটিভিটি রেট 22% পৌঁছে যায়। সেখানে সংক্রমণের হার নেমে এসেছে মাত্র 1.79%। নিজের নির্বাচনী কেন্দ্রে সংক্রমণের হার নিম্নমুখী দাবি করে সে সময় ফেসবুক পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, আবার পজিটিভিটি রেট 3%-এর নিচে। ধারাবাহিক প্রচেষ্টার দুর্দান্ত ফল। সামনের সারির কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানাই, যারা পজিটিভিটি রেট কমাতে এবং ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সবার ভালোর জন্য কাজ করেছেন। এবার তা নিয়ে উঠল অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক সুমিত রায় সহ তৎকালীন জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসকের বিরুদ্ধেও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই টাকাগুলো কে দিয়েছে? একটা এমপি সাংসদ তার নিজের এরিয়াতে করছে, তার পার্সোনাল রেপুটেশন বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য সরকার কেন টাকা ব্যয় করবে? 25 জনের মধ্যে অভিষেক ব্যানার্জি তো আছেই, সুমিত রায়, অভিষেকের তো সুমিত এবং দুজনের দুটো হ্যাটস রয়েছে, যেমন দিলীপ মণ্ডল, আপনার জাহাঙ্গীর, শামীম, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, নবকুমার, আব্দুল খালেক মোল্লা, জেএমএলএ মেটিয়াবুরুজের। আমি এই সেবাশ্রয়ে আমি বিষয়টা জানি না, আমি কোনোদিন যাইনি, আমায় কেউ যেতেও বলেননি। সেবাশ্রয়টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামও ছিল না, এটি ওখানকার সাংসদের প্রোগ্রাম ছিল। বিধানসভার সদস্য উনি নন, ফলে বারবার তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিধানসভার মধ্যে তাকে অ্যাটাক না করে বিজেপির সাংসদরা তো লোকসভায় তুলুন না, তাহলে তো ডায়মন্ড হারবারের এমপি উত্তর দেওয়ার সুযোগ পান। এবার আর থানা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো রাজ্য সরকারের মেডিকেল কাউন্সিলে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিদেশে গিয়ে চিকিৎসার পথে কার্যত কাঁটা হয়ে দাঁড়ালেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। তার দাবি, বিদেশ যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে নথি জমা দিয়েছেন তার মধ্যে মেডিকেল সার্টিফিকেটে রয়েছে বড়সড় গরমিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার মামলাকারী বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার একাধিক অভিযোগ জানিয়েছেন বিভিন্ন থানায়, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন জায়গায়। এবার তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয়েছেন। অভিষেক ব্যানার্জি বিদেশ যাওয়ার জন্য কিছু প্রায় 300 পাতার মতো ডকুমেন্ট জমা করেন ওনার চোখের চিকিৎসার ব্যাপারে। জুন 2026 এই দিনকে উনি একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন, যেখানে ডক্টর নবীন জয়কুমার বলে কোনো একজন ডাক্তার আছেন, উনি এই সার্টিফিকেটটা দিয়েছেন, যেটার বেসিসেই উনি বিদেশ যাবেন বলে এবং হাইকোর্টে জমা দিয়েছেন।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলা দায়ের করেন এই রাজীব সরকার, যার জেরে 15ই জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরে নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে 1 জুলাই কালীঘাট থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নিরাপত্তা বলয়ের এই ছবিকে হাতিয়ার করেই থানায় অভিযোগ করেন তিনি, যেখানে দেখা গেছে গাড়ির ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তারক্ষীরা। গত 24শে জুলাই আমতলার অফিসে বুলডোজার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের করা হয় নতুন মামলা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন রাজীব সরকার। বাগুইয়াটির বাসিন্দার দাবি, নবীন জয়াকুমার নামে যে ডাক্তারের লেখা মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে না আছে সেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার, নেই কোনো ঠিকানাও। রাজীব সরকারের যেটা স্পষ্টত অভিযোগ, এই যে মেডিকেল সার্টিফিকেট তিনি যেটা সাবমিট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজীব সরকার বলছেন, সেখানে যে ডাক্তারের নাম দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকম তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। মেডিকেল কাউন্সিলের তদন্ত করে দেখুক যে এই রকম এরকম একটা সার্টিফিকেট কোনো ডাক্তার দিতে পারেন কিনা উইদাউট এনি রেজিস্ট্রেশন নাম্বার, উইদাউট তার অ্যাড্রেস। মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে গিয়ে তার চোখের চিকিৎসা করানোর আবেদন আপাতত বাতিল করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দেয় আদালত। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার শৈজাল থেকে শুরু করে নানান ধরনের ডকুমেন্টেশনের ফর্জারি, তো এই ধরনের যে অভিযোগ উঠেছে, আমি এই অভিযোগ শুনে হচ্ছে এতটুকু আশ্চর্য নই। তথ্য সাপ্রেস করা হয়েছে বা অন্য তথ্য দেওয়া হয়েছে, বিদেশ যাত্রার জন্য উনি মরিয়া, এটা বোঝা যাচ্ছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বুঝতে বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। যেন তেন প্রকারণে তিনি বিদেশে চলে যেতে চাইছেন এবং বাংলার অধিকাংশ মানুষের আশঙ্কা হচ্ছে উনি বিদেশে একবার চলে যেতে পারলে, সে চোখের আছিলায় যদি চলে যেতে পারেন, উনি আর এমুখো হবেন না। কে কি জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। এবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি নিয়েই প্রশ্ন তুললেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে এফআইআর, আর জানিয়ে এত বিতর্ক, সেই সেবাশ্রয়ের ক্যাম্পে পৌঁছেছিলাম আমরা। একের পর এক চেম্বার, যেন মিনি হাসপাতাল। কোন চেম্বারের দরজার উপরে লেখা ইএনটি, কোনোটার দরজার উপরে লেখা ডার্মাটোলজি, কোনোটায় লেখা গ্যাস্ট্রোএন্টেরোলজি, কোন চেম্বারের দরজার উপরে আবার লেখা অর্থোপেডিক, রয়েছে অ্যান্টি চেম্বারও। যে কোনো সরকারি হাসপাতালের অন্দরসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয় 2 এর ক্যাম্প। সেবাশ্রয় 2 ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা, প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কি দেখে? ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য, ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এ যেন চিকিৎসা সহায়িকা, দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ। এখানে এরকম 2টি পাতা রয়েছে এবং এই 2টি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে এখানে মডেল ক্যাম্পে কি কি ওষুধ আছে, ডার্মা মেডিসিন, নিউরো মেডিসিন, কার্ডিও মেডিসিন ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধের ম্যানুয়ালে আছে আরো চমক। ওষুধের নাম তো বটেই, স্পষ্ট উল্লেখ করা আছে তার ডোজও, অর্থাৎ দিনে কবার খেতে হবে তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। সেবাশ্রয়কে ঢাল করেই ওষুধ, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিরাট বড় দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। ফলতা সেবাশ্রয় 2 এর ক্যাম্পে যা দেখা গেল তাতে এই স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে আরো বড় প্রশ্ন উঠে গেল। ক্যাম্পের ভিতরে একটি ঘরের দরজার উপরে লেখা রয়েছে ল্যাব। সেই ঘরে ঢুকতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। উল্টে পাল্টে দেখতেই বোঝা গেল সেগুলো আসলে বিভিন্ন রোগীর মেডিকেল রিপোর্ট।
ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ভেতরে। এই একটি রিপোর্টে সই নেই কোনো চিকিৎসকের। রিপোর্টের নিচে সইয়ের জায়গা ফাঁকা। বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ, কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। সেবাশ্রয়ের ওষুধ উদ্ধারের অভিযোগ থেকে শুরু করে মাঠ দখল, সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন ফলতার বিজেপি বিধায়ক। যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে, এবং যে খেলার মাঠের ওপরে এখনো ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। এরপরই সেবাশ্রয়ের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে শনিবার বিধানসভায় কড়া ভাষায় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে, এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে। এই জলের পর কতদূর করায় সেটাই দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।